বাংলাদেশে এই মুহূর্তে ৩টা জাতীয়তাবাদের কনফ্লিক্ট চলছে। কূটনীতি এবং বৈশ্বিক রাজনীতিতে টিকে থাকা এটা কি অনেক বড় চ্যালেঞ্জ না? প্রফেশনালিজমের যথেষ্ট অভাব। আমাদের সাংবাদিকতা অনেক বেশি রাজনৈতিক। এই সফরটাকে কিভাবে বিবেচনা করবেন? যে আমাদের সোশ্যাল ফেব্রিক্স অনেক ফাটল ধরেছে। জার্নালিস্ট টার্নড একাডেমিক কেন? আমি যাদেরকে বলতেছি সামরিকায়নের বুদ্ধিজীবী। বাংলাদেশ এখনো জিহাদের জন্য রেডি হয় নাই, কিন্তু এটাকে আমাদেরকে রেডি করতে হবে। আমেরিকার সাথে চায়নার এত দ্বন্দ্ব, কিন্তু এরা তো বিজনেস পার্টনার। ভূ রাজনীতিতে বাংলাদেশ আগামীর পথ চলায় শঙ্কা আর সম্ভাবনা, রাজনীতি আর কূটনীতির সেই মারপ্যাচে বাংলাদেশ কতটা এগিয়ে থাকবে, কতটা পিছিয়ে যাবে, সেই নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের আজকের পডকাস্ট কথা চলুকের অতিথি শিক্ষক ও গবেষক আসিফ বিন আলী। আসিফ বিন আলী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আপনার শোতে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার ফেসবুক প্রোফাইলের বায়োতে লেখা জার্নালিস্ট টার্নড একাডেমিক কেন? আমি আমার ক্যারিয়ার শুরু করি সাংবাদিক হিসেবে। বছর দুয়েক সাংবাদিকতা করার পরে মনে হলো যে এটা দিয়ে হয়তো আমার সংসারও চলবে না, এবং তখন আমি একটু সিদ্ধান্ত নিই ক্যারিয়ার চেঞ্জ করার। কোথায় কাজ করতেন? আমি আপাতত পত্রিকার নামটা বলি না বলি আমি একটা ইংরেজি সংবাদ মাধ্যমে কাজ করা শুরু করি। তারপরে আমার মনে হলো যে আমি একাডেমিয়া বেশি পছন্দ করি। তো আমি সাংবাদিকতা নিয়েই কাজ করছি, কিন্তু আগে যেটা ছিল মোর এডিটিং, রাইটিং অ্যান্ড এভরিথিং, এখন সেটা ধরেন সাংবাদিকতা নিয়ে গবেষণা, পড়ানো, বিশেষ করে ফরেন পলিসি এবং কমিউনিকেশন দুইটার যে সম্পর্ক, সেই জায়গাটা দেখা। 2 বছর হলেও বাংলাদেশের সাংবাদিকতায় আপনি পা রেখেছিলেন এবং তারপরে সাংবাদিকতা নিয়ে গবেষণাও করেছেন, পড়াশোনা করেছেন, পড়ান। দুইটা দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের সাংবাদিকতা কীভাবে মূল্যায়ন করবেন? আমি বলবো যে বাংলাদেশের সাংবাদিকতা এখনও ডেভেলপিং ফ্রেজে রয়েছে, এবং খুব ভালো হতো যদি আমি এটা বলতে পারতাম যে এটা খুব পজিটিভলি ডেভেলপ হচ্ছে। দ্যাটস নট ফরচুনেট। এটা পজিটিভলি যে খুব একটা ডেভেলপ হচ্ছে তা না। সবথেকে বড় কনস্ট্রেইনস এখানে প্রফেশনালিজমের যথেষ্ট অভাব। আমাদের সাংবাদিকতা অনেক বেশি রাজনৈতিক কম্পেয়ার টু প্রফেশনাল। কিন্তু এটাও ঠিক যে আমাদের সাংবাদিকরা খুবই অল্প রিসোর্সে, খুবই অল্প ট্রেনিংয়ে কিছু কিছু ক্ষেত্রে যে অসাধারণ কাজগুলো করেন, তাদের নিজেদের ক্যারিয়ারের রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে, সেটাও প্রশংসার দাবি রাখে। সো আমি বলবো যে দুটোই এখানে যেহেতু একটা ডেভেলপিং স্টেজে আছে, সো এখানে একটা এনার্জি রয়েছে, আগ্রহ রয়েছে, কিন্তু সেই এনার্জি এবং আগ্রহটাকে শক্তিতে পরিণত করার জন্য যে সিস্টেমেটিক স্ট্রাকচারাল অবস্থা দরকার, সেটা আমাদের এখানে এখনও গড়ে ওঠেনি। সো ফলে সাংবাদিকতা এখন পর্যন্ত লাভজনক ইন্ডাস্ট্রি তৈরি করতে পারেনি। সেই সিস্টেমেটিক স্ট্রাকচার তৈরি করার জন্য যে রাজনৈতিক বাস্তবতা দরকার হয়, তা কি বাংলাদেশে আছে? না, দেখেন, একটা সাংবাদিকতা বাই নেচার একটা প্রফেশন যে ফ্রিডমকে ভ্যালু করে। যে সোসাইটিতে ফ্রিডম যত বেশি, রুল অফ ল তত বেশি, সেই সোসাইটিতে সাংবাদিকতা তত ভালো। যে সোসাইটিতে রুল অফ ল কম, যে সোসাইটিতে ফ্রিডম লিমিটেড, সেই সোসাইটিতে সাংবাদিকতা খুবই মিডিওকার। কারণ আপনাকে মনে রাখতে হবে, একজন সাংবাদিক, তার তো একটা ব্যক্তিগত জীবনও আছে, তার ফ্যামিলিও আছে, তার নিজের ভালো মন্দ আছে, জীবনের নিরাপত্তা আছে। সে তো সবসময় সিস্টেমের সাথে ফাইট করবে না। আমাদেরকে সিনেমায় দেখানো হয় যে সাংবাদিক সবসময় ফাইট করছে। কেন? আপনার একটা প্রফেশন কেন এরকম অসম্ভব অবাস্তবতার মধ্যে দিয়ে যাবে? এর কারণ আমাদের সমাজটা তো এইরকম, আমাদের গণতান্ত্রিক কাঠামো তো এইরকম। তো আমাদের এইরকম কাঠামোতে সাংবাদিকতা এরকমই হয়। ধরেন ডেনমার্কের সাংবাদিকতা একরকম হবে, আমাদের সাংবাদিকতা আরেক রকম হবে, কারণ ড্যানিশদের সিস্টেমও ওইভাবে বানাইছে। ফলে সেখানে সাংবাদিকতা হায়েস্ট ফ্রিডম এক্সারসাইজ করতে পারে, আমাদের এখানে তো না। তো ফলে আমি শুধু এককভাবে দোষটা ব্যক্তি সাংবাদিককে দোষ দেওয়াটা এখানে ঠিক হবে না, কারণ তিনি নিজে ভিকটিম। পুরো সিস্টেমটাই ওই রকমের, এবং এই সিস্টেমটার সাথে পলিটিক্সের একটা সম্পর্ক রয়েছে, রুল অফ লয়ের একটা সম্পর্ক রয়েছে। এবং যেটা হয়, আমরা আনফর্চুনেটলি এমন একটা ইকোসিস্টেমের মধ্যে অপারেট করি যে ইকোসিস্টেমটা সাংবাদিকতা ফ্রেন্ডলি না। হিউম্যান রাইটসকে কিংবা ফ্রিডমকে ভ্যালু করার জন্য যে সামাজিক কাঠামো দরকার, 24-এর গণ অভ্যুত্থানের পরে তো সেই কাঠামোগত প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল। আমরা কি সেই দিকে এগোচ্ছি? না,
আমরা সেদিকে কোনোভাবেই এগোচ্ছি না। আমরা একটা সাইকেলের মধ্যে পড়ে গেছি, যেটা হচ্ছে কনসিস্টেন্ট ভায়োলেন্সের একটা ব্যাপার। দেখেন ২৪-এর পরে যে দাবিগুলো ছিল, ২৪ একটা আন্দোলন, হ্যাঁ? আন্দোলন কি কাজ করে? আন্দোলন হঠাৎ করে মানে কি বলবো, আগুনের ফুলকির মতন ওঠে, আশপাশটাকে জ্বালিয়ে দেয়, দিয়ে একটা নতুন জায়গা তৈরি করে দেয়। এখন ওই নতুন জায়গাটাতে বিনির্মাণের দায়িত্ব হচ্ছে আন্দোলনের পরবর্তী যে গ্রুপ থাকে তাদের। আনফর্চুনেটলি যেটা হয়েছে যে ২৪ খুব সফলভাবে সেই মানে ক্ষমতা কাঠামোকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলতে পেরেছে, কিন্তু নতুন করে বানানোর যে প্রয়াস সেটা আর যাত্রা শুরু হয়নি। তো ফলে আমরা ওইটাই কন্টিনিউ করছি ইন আ ওয়ে। এর অর্থ এই না, আমি বলছি না যে আমাদের সংস্কারের রাজনীতিতে যেতে হবে। আই এম ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, যে সংস্কারের যে রাজনীতি বা অপরাজনীতি হয়েছে এইটা প্রবলেমেটিক, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আন্দোলন একটা সিস্টেমকে ভাঙতে পারে, কিন্তু সমাজ বিল্ড করার জন্য যে প্রচেষ্টা দরকার সেটা শুধু একটা গণ অভ্যুত্থান দিয়ে হয় না। সেটা গণ অভ্যুত্থান পরবর্তী খুবই ক্যালকুলেটেড, অর্গানাইজড এবং ধৈর্যশীল একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। সেই জন্য যে সামাজিক কাঠামো দরকার, মানে সেই কাঠামোর কথা পরে আসি। সোশ্যাল ফ্যাব্রিকেশন কি আমাদের অনেকখানি নষ্ট হয়েছে, যে কারণে আমরা সেই দিকে এগোতে পারলাম না? সরাসরি ওটা বলা যাবে না যে সোশ্যাল ফেব্রিকেশন নষ্ট হওয়ার কারণেই আমরা ওই দিকে এগোতে পারিনি, কিন্তু এটা ঠিক যে আমাদের সোশ্যাল ফেব্রিক্স অনেক ফাটল ধরেছে। দেখেন, আমি রিসেন্টলি ডেইলি স্টারে একটা আর্টিকেল লিখেছিলাম গভর্নমেন্টালিটি নিয়ে। মানে গভর্নমেন্টালিটি খুব ছোট করে বললে যে নাগরিক শাসিত হবে ভ্যালুজ দ্বারা, হ্যাঁ? সে নিজেই নিজেকে শাসন করবে। মানে ভালো নাগরিক হওয়া একটা ইনসেন্টিভের ব্যাপার, আইন পালন করা একটা ইনসেন্টিভের ব্যাপার। কোথাও চোর ধরলে তার গায়ে হাত না তুলে তাকে পুলিশে দেওয়া এবং বিচার প্রক্রিয়ার জন্য অপেক্ষা করা, এগুলো যে সমাজকে ভালো রাখে এইটা নাগরিক নিজেকে বুঝতে হয়। এবং এটা আসলে তৈরি হয় দুইভাবে, স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, মাদ্রাসা, এগুলোতে একটা শিক্ষা হয়। এবং আরেকটা হচ্ছে যে কিছু কোয়ার্সিভ এলিমেন্ট থাকে রাষ্ট্রে, অর্থাৎ মিলিটারি, পুলিশ, জুডিশিয়ারি, হ্যাঁ, তারা ক্ষমতা দিয়ে কখনো কখনো বাধ্য করে। এই দুটো প্রক্রিয়াই আসলে আলটিমেটলি আমাদেরকে নাগরিক বানায়। যখন আমরা মনে করি যে আমাদের দায়িত্ব হচ্ছে সিস্টেমকে সহযোগিতা করা, যাতে সিস্টেম জাস্টিসের দায়িত্বটা করে, এইটা সোশ্যাল ফেব্রিক্স তৈরি করে। সমস্যাটা হয়েছে যে গত বিশেষ করে ১০ বছরের স্বৈরশাসন, আমি ১৪ পরের থেকে ধরবো, কারণ অ্যাটলিস্ট ১৪ পর্যন্ত খানিকটা ইলেকটোরাল ছিল, কারণ এর আগে তো একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল, কিন্তু ১৪ পর থেকে ২৪ পর্যন্ত এবং ২৪-এর পরেও খানিকটা সময়, এই পুরো সময়ে যে জিনিসটা হয়েছে, আমাদের সোসাইটির গভর্নমেন্টালিটি ভেঙে পড়েছে। রাষ্ট্র মানে সরকার, সে পুলিশ, জুডিশিয়ারি এবং অন্যান্য যে কোয়ার্সিভ এলিমেন্টগুলো ছিল এগুলোকে ব্যবহার করেছে নাগরিকের অধিকারকে নষ্ট করার জন্য, নাগরিককে শোষণ করার জন্য। এবং বোঝানো হয়েছে যে ক্ষমতার প্রতি আনুগত্য এবং স্টেবিলিটি হচ্ছে যে এক্সপেক্টেড জিনিস, কিন্তু স্টেবিলিটি মানেই যে শান্তি, ব্যাপারটা কিন্তু তা না। সো সমাজের মধ্যে ওই অশান্তিটা গ্রো করেছে, হ্যাঁ, এবং ওই অশান্তিটা একটা সময় ২৪-এ এসে একদম ভেঙে ব্রাস্ট করেছে। সো এখন যে জিনিসটা, এখন তো নাগরিক আর নিজেকে নাগরিক মনে করছে না, নাগরিক নিজেকে বিচারক মনে করছে, পুলিশ মনে করছে, নাগরিক নিজেকে মানে সে একই সাথে ভিকটিম, সে একই সাথে এনফোর্সার। এবং তার ফলেই যেটা হচ্ছে যে সোশ্যাল ফেব্রিক্সটা ভেঙে পড়েছে। এবং সেই কারণে আমরা ধরেন প্রচুর মব দেখছি, ব্যক্তিগত আক্রমণ দেখছি। মানে যে কোনো অটোক্রেটিক সোসাইটিতে, যে সোসাইটিতে একটা লঙ্গার টাইম অটোক্রেসি থাকে, এই প্রবণতাগুলো হয়। প্রশ্নটা হচ্ছে আন্দোলনের পরে এই প্রবণতাকে কমিয়ে আনার কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা, অর্থাৎ নাগরিককে আবার নাগরিক বানানোর উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা। কারণ নাগরিক তো মানে স্বৈরতান্ত্রিক শাসনের ফলে ওটা ভুলে গেছিল, ওইটা হয় নাই। এবং ওইটা হয় নাই জন্যই আপনার আগের যে প্রশ্নটা, যে ২৪-এর আন্দোলনের পরে তাহলে কী হলো, আমরা ওই যে ভায়োলেন্সের সার্কেলে আছি। আগে এই ভায়োলেন্সটা করতো ধরেন সরকার দলে যারা থাকতো, হ্যাঁ, এখন ধরেন এই ভায়োলেন্সটা করছে হচ্ছে যারা নতুন বিজয়ী শক্তি, কিন্তু আলটিমেটলি আমরা এই ভায়োলেন্সের সমাপ্তিটা দেখতে পাচ্ছি না। আমরা সামাজিক কাঠামোতে আবার একটু আসবো, আমরা একটু কন্টেম্পোরারি ইস্যুতে আলাপ করি। প্রধানমন্ত্রী কিছুদিন আগে তার প্রথম বিদেশ সফর করেছেন মালয়েশিয়া এবং চীনে। চীনের সফর নিয়ে অনেক কথা হচ্ছে, কি পেলাম না। আগের সময়গুলোতে চীন থেকে যে আর্থিক এক ধরনের সহযোগিতার কথা জানা যেত, সেই তুলনায় আর্থিক কোনো বড় প্রতিশ্রুতি পাওয়া যায়নি, এরকম একটা সমালোচনা আছে। তিস্তা ইস্যুতে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।
17টা চুক্তি এবং সমঝোতা স্মারক যদিও হয়েছে, এই সফরের সবচেয়ে বড় আলোচনার দিক ছিল তিনি কি আসলে চীনে প্রথম যাবেন না, সেই জন্য আগে মালয়েশিয়ায় গেলেন, অন্য কাউকে যদি স্পষ্ট করে বলতে হয় যুক্তরাষ্ট্র কিংবা ভারতকে যাতে নাখোশ না হতে হয়, সেই দিক থেকে এই সফরটাকে কিভাবে বিবেচনা করবেন? দেখেন, আমি বলবো যে এই সফরটা ধারাবাহিকতা। বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্ক, বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক শুরু হয় 1975 সালের অক্টোবর বা নভেম্বরের দিকে। আমি মেমরি থেকে বলছি, সময়টা মাসটা ভুল হতে পারে, বাট সালটা 1975। এবং সেই সময় প্রথম জিয়াউর রহমান সাহেব তিনি সামরিক প্রশাসক হিসেবে, তখনও তিনি সম্ভবত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেননি, সামরিক প্রশাসক হিসেবে এবং সেনাপ্রধান হিসেবে চীন সফর করেন। তারপরে তিনি ইরান সফর করেন এবং তখন থেকে শুরু করে 2024 পর্যন্ত যদি আপনি দেখেন, বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক মোটামুটি একটা ধারাবাহিকতার মধ্যে থেকেছে। 2003-4 সালে চীনের সাথে সম্পর্কের এক খানিকটা টানাপোড়েন তৈরি হয়েছিল তাইওয়ান নিয়ে, কিন্তু পরবর্তীতে আবার সেটা ধীরে ধীরে কুল ডাউন হয়ে যায়। এবং আমরা দেখব যে 2013-14 সালে হাসিনা গভর্নমেন্টও চীনের সাথে সম্পর্ক বাড়ানোর একটা উদ্যোগ গ্রহণ করে এবং এটা খুব সাকসেসফুলি আগায়। ফলে ওই সময় চাইনিজ প্রেসিডেন্ট বাংলাদেশে সফরে আসেন এবং ইন্টেরিয়াম গভর্নমেন্টও আমরা দেখেছি যে চায়নার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে চেয়েছে এবং তারা তাদের জায়গা থেকে কাজ করেছে। বিএনপি গভর্নমেন্ট এসেও সেম প্রায়োরিটিটা রেখেছে। এখন মজার ব্যাপারটা কি, সো চীনের সাথে সম্পর্ক শুধুমাত্র এই সফরটা দিয়ে না, আমি যদি গত 2 যুগ মানে 24 বছরে বাংলাদেশের ফরেন পলিসি দেখি, তাহলে আমি দেখব যে চীনের সাথে একটা প্রত্যেকটা গভর্নমেন্টেরই, সেটা আওয়ামী লীগ গভর্নমেন্ট হোক, ইন্টেরিয়াম গভর্নমেন্ট হোক অথবা বিএনপি গভর্নমেন্ট কারেন্ট যেটা হোক, একটা কনসিস্টেন্সি ছিল যে চায়নার সাথে আমার সম্পর্ক থাকতে হবে। এবার আসা যাক যে বর্তমান কনটেক্সটে এই সফরটা সফল হয়েছে কি হয় নাই, এটা আসলে এখনই বলার সময় আসেনি, কারণ এটা খানিকটা সময় লাগবে। তবে এখন পর্যন্ত যে দুটো লক্ষণীয় বিষয় এই সফরে, গত 50 বছরে চীন বাংলাদেশ সম্পর্কের মধ্যে মানে পলিটিক্যাল ইশতেহার যাকে বলা হয়, এটা বোধহয় তিনটার মতন এসছে, এই সফরে কিন্তু একটা আসছে। সো পলিটিক্যাল ইশতেহার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে যখন দুইটা দেশেরই পলিটিক্যাল গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় যে আমরা পলিটিক্যাল জায়গা থেকে কমিট করছি, সম্পর্কটা আগায় নিব, যেটা কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় হয়নি, কারণ তাদের পলিটিক্যাল ম্যান্ডেটটা ছিল না, তারা যেহেতু ইলেক্টেড ছিলেন না তারা। কিন্তু এই গভর্নমেন্টের যেহেতু ইলেক্টেড, সো এই ম্যান্ডেটটা তারা পেয়েছেন। এখন আরেকটা ব্যাপারও লক্ষণীয়, সেটা হলো যে চীনের সাথে সম্পর্কটা যে শুধুমাত্র অর্থনৈতিক না, এটা যে রাজনৈতিকও হবে, সেটারও খানিকটা আভাস মোটামুটি এখন পাওয়া যাচ্ছে। তবে আর বাকি আনুষঙ্গিক যে বিনিয়োগ এবং এভরিথিং, সেটা তো একটা জরুরি ব্যাপার। যদিও আমাদের মানে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে বাংলাদেশ ভিক্ষার ঝুলি নিয়ে যায়নি, উনি আসলে এক অর্থে ঠিকই বলেছেন, কোনো রাষ্ট্র ওইভাবে ভিক্ষার ঝুলি নিয়ে যায়ও না। অ্যাটলিস্ট আমরা এখন যে স্টেজে আছি, আমরা আসলে হচ্ছে যে বিনিয়োগের প্রত্যাশা নিয়ে যাই। সো বিনিয়োগের প্রত্যাশা আর ভিক্ষার মধ্যে পার্থক্য আছে। মানে অনুদান দেওয়া এক জিনিস, আর হচ্ছে ভাই দেখো আমার এখানে মানে প্রফিট বিজনেস তুমি করতে পারবা, এর থেকে তুমি প্রফিট পাবা, তুমি প্রফিট করো, বিনিময়ে আমার দেশের লোকের চাকরি হবে। তো এইটা তো আসলে ভিক্ষাবৃত্তি না। সো ওই দিক থেকে আমি বলবো যে খানিকটা প্রোগ্রেসও রয়েছে। অর্থনৈতিক কমিটমেন্টের জায়গাতে এটা এখন পর্যন্ত ক্লিয়ার না। একটা কোম্পানির যেমন এমএও আমি দেখছিলাম যে যারা ইনভেস্ট করবে কেরানীগঞ্জে, তারা আনুমানিক 15,000 লোকের ওখানে কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হবে। দ্যাটস আ ভেরি বিগ ইনভেস্টমেন্ট। এখন দেখার বিষয় যে এটা আসলে কতটুকু প্রোগ্রেস হয়। না, 12টা প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ সরকারের কথা হয়েছে এবং 12টা চীনা প্রতিষ্ঠান $9.1 বিলিয়ন ইনভেস্টমেন্টের এক ধরনের প্রতিশ্রুতি পাওয়া গেছে। কিন্তু চীনের যে অর্থনৈতিক বাস্তবতা, সেই জন্য চীনের সাথে আর্থিক সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে মনে করেন সকল সরকারই মনে করতেন। কিন্তু বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতার নিরিখে বিবেচনা করলে চীনের সাথে এই কনসিস্টেন্ট সম্পর্ক কখনো কি অন্য কোনো দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে, কিংবা তারা কি দুশ্চিন্তায় পড়েন? কারণ যুক্তরাষ্ট্র চীনের এক ধরনের দ্বৈরথ আছে, ভারত চীনের মধ্যে এক ধরনের দ্বৈরথ আছে, বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত এবং অন্যতম না, মানে সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র। দেখেন, আপনি যদি এই সফরটা খেয়াল করেন এবং এই সফরে আপনি দেখবেন যে যখন চীনের প্রেসিডেন্ট কথা বলেছে, তিনি কিন্তু একটা জায়গায় বলেছে যে বাংলাদেশের যাই হোক না কেন, যে কোনো হস্তক্ষেপ থাকুক না কেন, তারপরেও চীন বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে, সহযোগী হিসেবে থাকবে। হ্যাঁ, মানে তিনি বলেছেন নো ম্যাটার হাউ দ্য ওয়ার্ল্ড চেঞ্জেস, বাংলাদেশ। সো বেসিক্যালি এই ধরনের কথাগুলো যখন রাষ্ট্রপ্রধানরা বলেন বা চীনের মতন দেশ যখন বলে, কারণ তারা তো গ্লোবাল পাওয়ার, হ্যাঁ, তারা আসলে আমেরিকাকে নির্দেশ করে
যে ওকে তোমার ভেতরে আমেরিকানরা কি করছে না করছে সেটা যাই হোক, আমি তোমার পার্টনারশিপ এটাতে থাকবো। আমেরিকানদের দিক থেকে ডেফিনেটলি একটা পলিসি তো আছেই, চীন আটকাও, বিশেষ করে ভারত মহাসাগর এবং বে অফ বেঙ্গলে চীন আটকানোর একটা একদম অফিসিয়াল পলিসি আছে আমেরিকানদের। এবং এই ক্ষেত্রে আমেরিকা এবং ওয়াশিংটন এবং দিল্লি একই জায়গাতে অবস্থান করে চীনকে আটকানোর ব্যাপারে। তো আমি বলবো না যে এখানে সেন্সিটিভিটি নাই, এখানে যথেষ্ট সেন্সিটিভিটি আছে। কিন্তু দেখেন, এটা তো হচ্ছে আমেরিকার আর্গুমেন্ট, হ্যাঁ, বা এটা তো ভারতের আর্গুমেন্ট। বিশেষ করে ভারতের মিডিয়া যেভাবে আলাপ করছে যে ওকে চীনকে তিস্তার ওখানে কাজ করতে দিলে আমাদের বর্ডারের কাছাকাছি আসবে, শিলিগুড়ি করিডোর নিয়ে যে আলাপ করছে, এগুলোর ফ্যাক্ট এবং ফিকশন অনেক পার্থক্য রয়েছে। হ্যাঁ, তো ফরেন পলিসির অনেকগুলো জায়গাতে যখন এই মিডিয়াতে আসে, যখন কথা হয়, লোকজন কিছুটা ফ্যাক্ট এবং অনেকগুলো ফিকশন মিশায় ফেলে। এটা একটা সমস্যা, কারণ ইন জেনারেল ফরেন পলিসির আলাপ খুব বোরিং আলাপ। হ্যাঁ, তো ফিকশন না দিলে না মানুষ এরকমভাবে পছন্দ করে না। তো ওই ব্যাপারটাও আছে। ভারত তার জায়গা থেকে বলছে, আমেরিকা তার জায়গা থেকে বলছে। আমার দেখার বিষয় হচ্ছে যে আমার স্বার্থটা কোনটাতে মানে বেশি সার্ভ হয়। আমার যেমন চীনের দিকে অতিরিক্ত ঝুঁকে যাওয়া উচিত না, ঠিক একই রকমভাবে আবার আমার আমেরিকার সাথে শত্রুতা করারও কিছু নেই। কারণ দেখেন, 24-এর আমেরিকা বাংলাদেশে অলওয়েজ ম্যাটার করে, অলওয়েজ। সেটা আওয়ামী লীগ গভর্নমেন্ট হোক, বিএনপি গভর্নমেন্ট হোক, আর ইন্টেরিয়াম গভর্নমেন্ট হোক। হ্যাঁ, এবং আমেরিকার যথেষ্ট ক্যাপাসিটি রয়েছে পাওয়ার এক্সারসাইজ করার আমাদের পলিটিক্যাল স্পেসের মধ্যে। 24-এর পরে আমরা দেখেছি ইন্টেরিয়াম গভর্নমেন্ট প্রচণ্ডভাবে আমেরিকার প্রতি ঝুঁকে গেছিল। হ্যাঁ, ঠিক যেভাবে অভিযোগ করা হয় যে আওয়ামী লীগ গভর্নমেন্ট ভারতের প্রতি প্রচণ্ডভাবে ঝুঁকে গেছিল। বাট আওয়ামী লীগ গভর্নমেন্ট আবার চীনের সাথেও কিন্তু সম্পর্ক বাড়ানোর চেষ্টা করেছে। এই গভর্নমেন্ট যেহেতু এটা একটা ইলেক্টেড গভর্নমেন্ট অ্যাট দ্য সেম টাইম, সো এইটার ক্ষেত্রেও আমার মনে হয় যে দুইটার কোনো পলিসির দিকেই যাওয়া উচিত না। অর্থাৎ এককভাবে ভারতের দিকেও ঝোঁকা যাবে না, এককভাবে আমেরিকার দিকেও না, আবার এককভাবে চায়নার দিকেও না। ব্যালেন্স করতে হবে। এখন দেখেন, এইটা খুব বোরিং আলাপ যে ব্যালেন্স করতে হবে, আরে না আমি তো ওর পক্ষে যাব, ওর পক্ষে যাব। হ্যাঁ, তারপর আমাদের এখানে তো এখন আবার একটা গ্রুপ চলে আসছেন যারা হচ্ছে, আমি যাদেরকে বলতেছি সামরিকায়নের বুদ্ধিজীবী। হ্যাঁ, মানে সামরিকায়নের বুদ্ধিজীবী এবং অ্যাক্টিভিস্ট, আমি তাদেরকে বলছি যে যারা ধরেন মনে করে যে বাংলাদেশে যদি কয়েক লাখ যুবককে মানে যুদ্ধাস্ত্রের ট্রেনিং দিয়ে দেওয়া হয়, কয়েকটা যদি যুদ্ধ বিমান কিনে ফেলা হয় এবং কয়েকটা যদি কিছু কিনা হয়, ভারত ভয় থরথর করে কাঁপবে, মায়ানমার ভয় থরথর করে কাঁপবে। তারা কখনো ইম্যাজিনই করে না যে নিউক্লিয়ার স্টেট কীভাবে কাজ করে। হ্যাঁ, মানে আপনি সো এই ব্যাপারগুলোও তো আছে। তো আমার সামারিটা হচ্ছে, আপনার প্রশ্নের প্রেক্ষিতে, চীনের সাথে আমাদের বন্ধুত্ব দরকার, আমেরিকার সাথেও দরকার, ভারতের সাথেও স্বাভাবিক সম্পর্ক দরকার। আমাদের প্রায়োরিটি রাখা উচিত আমাদের স্বার্থ কোনটা, এবং আমাদের স্বার্থ নেওয়ার সময় দেখেন, একটা রাষ্ট্র তো 100% সবসময় নিজের স্বার্থ পায় না। যেটা মাথায় রাখা জরুরি সেটা হলো যে আমি অন্যের গেমসে মানে দাবার গুটি হচ্ছে কিনা, এইটা হওয়া যাবে না। আমরা ওই লাক্সারিতে নাই যে হ্যাঁ দাবা খেলা হচ্ছে বে অফ বেঙ্গলে, হ্যাঁ ধরেন বাংলাদেশ হচ্ছে ঘোড়া এবং আমেরিকা ঘোড়ার চাল দিচ্ছে, বা ভারত ঘোড়ার চাল দিচ্ছে, বা হচ্ছে চায়না ঘোড়ার চাল দিচ্ছে। নো, আমাদেরকে আমাদের জায়গা থেকে আমাদের ভালো মন্দ বিবেচনা করে ধীরে চলনীতিতে এগোতে হবে। কিন্তু বৈশ্বিক যে বাস্তবতা রাজনীতির, বৈশ্বিক কূটনীতির, আপনি যেই এক্সপেকটেশন বাংলাদেশে থাকা উচিত বলে মনে করেন যে এই যে ব্যালেন্স করে চলা, ব্যালেন্সড ডিপ্লোমেসি, আমাদের সংবিধানেও তাই লেখা আছে, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। কিন্তু বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতায় এটা কি অনেক বড় চ্যালেঞ্জ না? আপনার নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে ইন্টারিম গভর্নমেন্টের সময়, যখন ইন্টারিম গভর্নমেন্টের পরেও ইরান যুক্তরাষ্ট্র যখন উত্তেজনা একদমই তুঙ্গে, তখন বাংলাদেশ সেই যুদ্ধ নিয়ে যে বিবৃতি দিয়েছিল তাতে একদম স্পষ্ট করে ইরানের রাষ্ট্রদূত ক্ষোভ জানিয়েছিলেন যে এমনকি যুক্তরাষ্ট্রের আগ্রাসন শব্দটাও তারা ব্যবহার করেননি, কিংবা ইরানের প্রতি কোনো সহমর্মিতা বাংলাদেশ আগে যা দেখিয়েছিল তা দেননি। পরপর দুটি বিবৃতি নিয়ে তার প্রশ্ন তুলেছিলেন। ফলে অবস্থান নেওয়াটা স্পষ্ট করে না হলেও, অবস্থান নেওয়া না নিয়ে কূটনীতি এবং বৈশ্বিক রাজনীতিতে টিকে থাকা, এটা কি অনেক বড় চ্যালেঞ্জ না? এটা চ্যালেঞ্জ, কিন্তু দেখেন পৃথিবী আর ঠিক আগের লিবারেল ওয়ার্ল্ড অর্ডারে নাই। বিশেষ করে
সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে লিবারেল ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয় এবং যেই লিবারেল ওয়ার্ল্ড অর্ডার মোটামুটি গত ধরেন 60-70 বছর একটা রিলেটিভ পিস পৃথিবীতে নিশ্চিত করেছিল, সেটা প্রায় ভাঙনের পর্যায়ে চলে গেছে। এবং এই ভাঙনের পর্যায়ে এখন আসলে মোর মানে এম্পায়ারের জায়গা থেকে অনেক কিছু ডিল হচ্ছে। আমেরিকানরা তাদের প্রভাব বলয় নির্দিষ্ট করে দিচ্ছে, রাশিয়ানরা তাদের প্রভাব বলয়, বা চায়না তাদের নিজেদের প্রভাব বলয় ঠিক করছে। তো এইরকম একটা অবস্থায় নিরপেক্ষতা সলিউশন না। আমি কিন্তু নিরপেক্ষতার কথা বলছি না, কোনো রাষ্ট্রই নিরপেক্ষ না। প্রিভিয়াসলি ফরেন পলিসির একটা জায়গা ছিল ভ্যালু বেসড ডিপ্লোমেসি, মানে ধরেন ইরানে ওপরে আগ্রাসন হয়েছে, এইটা আমার ভ্যালুর সাথে কন্ট্রাডিক্ট করে, আমি একটা শক্ত পজিশন নিব, এবং সেইটা নিঃসন্দেহে নৈতিকভাবে অনেক মানে উচ্চ মর্যাদা পায়। কিন্তু এখন গ্লোবাল রিয়েলিটি যে জায়গায়, আমি আমার চিন্তাটা করব সার্ভাইভালের জায়গা থেকে। আমার ভ্যালু তখনই সার্ভাইভ করবে যদি আমি সার্ভাইভ করি। আমি যদি সার্ভাইভ না করি, আমি যতই ভ্যালু মানে হোল্ড করি না কেন, এটা খুব মুশকিল। সো আমার অ্যাপ্রোচটা হচ্ছে বিজনেস বেসড অ্যাপ্রোচ। আপনি ব্যবসা করেন, আমার ধরেন ইরানের সাথে ব্যবসা বন্ধ করার দরকার নেই, হ্যাঁ, আমার চায়নার সাথেও ব্যবসা বন্ধ করার দরকার নেই, আমেরিকার সাথেও দরকার নেই। হ্যাঁ, মাঝে মাঝে আমেরিকার কিছু পলিসি বা অন্য দেশের কোনো পলিসি ব্যবসাগুলোকে বিঘ্নিত ঘটাতে পারবে, কিন্তু দেখেন আপনি যখন সেইটা ডিল করেও ব্যবসা করেন, ওইটা অনেক বড় সাপোর্ট দেন জাস্ট একটা স্টেটমেন্ট দেওয়ার থেকে। আপনি একটা স্টেটমেন্ট দিয়ে কাউকে খুশি করে ফেললেন, অখুশি করে ফেললেন, কিন্তু আপনি যদি বাণিজ্যিক সম্পর্কটা রাখেন, আপনি এইটা না রাষ্ট্রগুলো বোঝে। দেখেন ইন্ডিয়া চায়নার মধ্যে এত মানে দ্বন্দ্ব, ঠিক আছে, সবচেয়ে বড় বিজনেস পার্টনার, কিন্তু এরা তো বিজনেস পার্টনার। আমেরিকার সাথে চায়নার এত দ্বন্দ্ব, কিন্তু এরা তো বিজনেস পার্টনার। এরা সারাদিন কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলছে, কিন্তু আলটিমেটলি এরা আবার কিন্তু ব্যবসার জন্য বসছে। সো কোন জিনিসটা আপনাকে আসলে বসায় একই টেবিলে, সম্পর্ককে সাস্টেনেবল করে, সম্পর্ককে ইফেক্টিভ করে? ব্যবসা। আপনি ওইখানে ঢোকেন, আপনি দেখবেন যে অনেক কিছু অনেক ইজি হয়ে যায়। আপনি যত বেশি আইডিওলজির দিকে যাবেন, যত বেশি আপনি এই মানে কী বলবো ফরেন পলিসি দিয়ে বিপ্লবের দিকে যাবেন, আপনার দেশ বিপদে পড়বে। দেখেন আমি নেশন স্টেটের জায়গা থেকে ভাবি। আমি যদিও ন্যাশনালিজমের ক্রিটিক করি, হ্যাঁ, এবং ন্যাশনালিজম ইটসেলফ খুব ক্রিটিক্যাল একটা ইস্যু, কিন্তু নেশন ইজ আ রিয়েলিটি। হ্যাঁ, মানে যদি আমি দেশের জায়গা থেকে চিন্তা করি, আমার পয়েন্টটা হচ্ছে যে এইখানে যদি 20 কোটি মানুষ ভালো থাকে, দ্যাটস গুড এনাফ রেসপন্সিবিলিটি টু দ্য হিউম্যান সিভিলাইজেশন। কারণ এই 20 কোটি মানুষ অ্যাটলিস্ট তো ভালো থাকতেছে। আপনি তো অন্যের ঘাড়ে এই 20 কোটি মানুষের বোঝা চাপিয়ে দিচ্ছেন না। সো আপনার প্রায়োরিটি কোনটা হবে? সো আমার প্রায়োরিটির জায়গাটা হচ্ছে যে আমার দেশের 20 কোটি মানুষ ভালো থাকছে কিনা, এবং এইটা করতে গিয়ে আমি অন্য দেশের ক্ষতি করতেছি না, আমি শুধু ব্যবসা করতেছি। সেই বাণিজ্যিক কাঠামোতে শক্ত অবস্থান নিতে হলে বাংলাদেশের যে অর্থনৈতিক বাস্তবতা প্রয়োজন, আমরা সেই দিকে যাচ্ছি কিনা, এটা একটা প্রশ্ন। আপনি বলছিলেন যে অন্যান্য দেশের অনেক নিয়মকানুন সেই ব্যবসার পরিবেশ বিঘ্নিত করে। আমরা উদাহরণ হিসেবে যদি বলি, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে আর্ট হয়েছে, এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, তার অনেক ক্লজ নিয়ে অনেক রকম সমালোচনা আছে। আবার চীনে যে 12টি প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে বাংলাদেশের, এই $9.1 বিলিয়ন ইনভেস্টমেন্টের এক ধরনের প্রতিশ্রুতি পাওয়া গেছে। সেই 12টি প্রতিষ্ঠানের মধ্যে 2টি প্রতিষ্ঠানের মাদার কোম্পানি ইউএস যারা স্যাংশনড, এইগুলো কি প্রভাব ফেলবে না সেই অর্থনৈতিক কাঠামোতে যাত্রা করার জন্য? দুটো ব্যাপার এখানে, একটা হচ্ছে যে আমাদের সক্ষমতা আছে কিনা, আর একটা হচ্ছে যে আন্তর্জাতিক স্যাংশন। আন্তর্জাতিক স্যাংশন ডেফিনেটলি প্রভাব ফেলবে। আমরা এটার একটা প্রমাণ পেয়েছি যখন রাশিয়া আমাদের নিউক্লিয়ার প্ল্যান্টে বিনিয়োগ করে এবং রাশিয়ার পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে একটা বিপদ হয়েছে। এমনকি জাহাজে কিছু সরঞ্জামও আটকে দেওয়া হচ্ছিল, মানে আসতে পারেনি। হ্যাঁ, সরঞ্জাম আটকে দেওয়া হয়েছিল। তো সেটার তো একটা বিপদ আছে, এবং এই বিপদটা মানে মোটামুটি গ্লোবে পৃথিবীতে সবাই কম বেশি ফেস করছে। কিন্তু মূল আমাদের যে ইস্যুটা হয়, আমাদের ইস্যু শুধুমাত্র নিষেধাজ্ঞা না, কিন্তু আমাদের ইস্যু আমাদের অভ্যন্তরীণ ক্যাপাসিটির অভাব। দেখেন 2013 পরে যখন চাইনিজ প্রেসিডেন্ট আসলেন, তখন সম্ভবত 20 বিলিয়নের একটা কমিটমেন্ট, 20-22 বিলিয়নের মতন, আমি মেমোরি থেকে বলছি এগেইন। তার মধ্যে সর্বোচ্চ 25-30%ই শুধুমাত্র অর্থ ছাড় করা হয়েছে। 10-12 বছর পার হয়ে গেছে, তাহলে বাকিটা কেন হয় নাই? আপনি যদি এটার কারণগুলো খুঁজতে যান, আপনি দেখবেন যে এরা হয়তো একটা অন্যতম বড় কারণ ছিল আমাদের ক্যাপাসিটি ছিল না।
আমরা ওই বিনিয়োগটা আনার জন্য আমার মানে বিনিয়োগ ব্যবস্থাকে যেভাবে করা উচিত, আমার প্রক্রিয়াগুলোকে যেভাবে সহজ করা উচিত বা ফ্যাসিলিটিগুলো যেভাবে ক্রিয়েট করা উচিত আমরা করিনি। দেখেন, মানে আমি যখন বাংলাদেশে যখন একটা বিশ্ববিদ্যালয়ে পড়াতাম নর্থ সাউথে, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমরা খেয়াল করতাম যে আমাদের ভিসি যখন বিভিন্ন জায়গায় যেতেন সব জায়গায় এমওইউ সাইন করতেন। হ্যাঁ, এবং আমি যখন প্রেস টিমের দায়িত্বে ছিলাম শিক্ষকতার পাশাপাশিও, তো এরকম প্রতি 2-3 সপ্তাহে এরকম 1-2টা প্রেস রিলিজ দিতে হতো যে অমুকের সাথে এমওইউ সাইন হয়েছে, অমুকের সাথে এমওইউ সাইন হয়েছে। এবং আমার ধারণা আমি যে 1-1.5 বছর দায়িত্বে ছিলাম অন্তত 100খানিক এমওইউ সাইন হয়েছে। আমি কোনোদিন একটা প্রেস রিলিজ লিখি নাই যেখানে লেখা ছিল এমইউ ফলো আপ হয়েছে। মানে সাইনিংটা হচ্ছে খুব সিম্বলিক। আমরা সাইন করলাম, ছবি তুললাম, পোস্ট করলাম, সেইটা হচ্ছে যে খুব ছোট্ট একটা পার্ট। ওইটাকে অ্যাকচুয়ালাইজ করা, ওইটাকে মাঠে বিনিয়োগে রূপান্তর করা, সেইটার জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক, সেইটার জন্য যে হোমওয়ার্ক দরকার, এইটা আমাদের এখানে নাই। এবং আমি একদম নাই বলবো না, বলবো যে যথেষ্ট কমতি রয়েছে। তো ফলে আমাদের এই প্রতিশ্রুতিগুলো থাকে, কিন্তু এইটাকে ইনভেস্টমেন্টে, এটাকে প্রফিটে কনভার্ট করার মেকানিজম আমরা সফলভাবে তৈরি করতে পারিনি। সো আমার মনে হয় যে ডেফিনেটলি আমাদেরকে এটা নিয়ে তো সচেতন থাকতেই হবে যে নিষেধাজ্ঞার ব্যাপারগুলো নিয়ে। কারণ আমি আগেই বলেছি আমেরিকার সাথে দ্বন্দ্বে যাওয়ার কোনো মানে হয় না, মানে এটা আসলেই উচিত না অ্যাটলিস্ট বর্তমান বিশ্ব পরিস্থিতিতে। কিন্তু পাশাপাশি যদি আমরা আমাদের সক্ষমতা না বাড়াই, সে আপনি আমেরিকার সাথে চুক্তি করেন আর চায়নার সাথে চুক্তি করেন, ওই প্রেস রিলিজেই আটকে থাকবে। আপনি বলছিলেন যে এই বাণিজ্যকে প্রাধান্য দেওয়া, আইডিওলজিকে প্রায়োরিটাইজ না করা, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের অর্থাৎ 5ই আগস্টের পর, এমনকি তার আগেও আদর্শভিত্তিক রাজনীতির এক ধরনের উত্থান, যেটা অনেক বেশি গতি পেয়েছে 5th আগস্টের পর, সেরকম একটা সমালোচনা আছে। সেই বাস্তবতা কি দেখেন বাংলাদেশে? আচ্ছা, মানে আমরা যখন ফরেন পলিসির আলাপ করছিলাম তখন আইডিওলজিটা ভিন্ন, আর এখন আপনি যে প্রশ্নটা করছেন এটা মোর ডোমেস্টিক পলিটিক্সের ক্ষেত্রে। কিন্তু এই ডোমেস্টিক পলিটিক্সের এই আইডিওলজিও তো ফরেন পলিসিতেও ইম্প্যাক্ট, ওইটা খানিকটা ইম্প্যাক্ট ফেলে, কিন্তু ক্যাটেগরিক্যালি দেয়ার আর সাম ডিফারেন্সেস। যাই হোক, ওইটা সময় স্বল্পতার কারণে অত ডিটেলসে না গিয়ে আমি শুধু ডোমেস্টিকের পার্টটা উত্তর করি। দেখেন, বাংলাদেশে এই মুহূর্তে 3টা জাতীয়তাবাদের কনফ্লিক্ট চলছে, যেটা আমি সবসময় বলি। তার মধ্যে একটা জাতীয়তাবাদের পুনরুত্থান ঘটছে, একটা জাতীয়তাবাদ একটু ব্যাকসিটে চলে গেছে, আর আরেকটা জাতীয়তাবাদ এই দুইটার মধ্যে ব্যালেন্সিং ভূমিকা আছে। আমি আরও সহজ করে বলি, 3টা জাতীয়তাবাদের একটা হচ্ছে ধরেন বাঙালি মুসলিম জাতীয়তাবাদ, যেটা হচ্ছে জামাতের প্রজেক্ট। হ্যাঁ, এইটা মানে আপনি দেখবেন যে বাঙালি মুসলিম জাতীয়তাবাদ, বাঙালি মুসলিম কনসেপ্ট কিন্তু আমাদের লিটারেচারে, আমাদের একাডেমিয়াতে এটা ছিল, শব্দটা ছিল। আহমেদ সোফা নিজে লিখেছেন বাঙালি মুসলমানের মন, এটা ঠিক আছে। হ্যাঁ, সেটা মোর সোসাইটিকে বোঝার জন্য। বাট বাঙালি মুসলমান জাতীয়তাবাদ যেটা, এটা পিওরলি জামাতের প্রজেক্ট। হ্যাঁ, তো এইটার একটা পুনরুত্থান ঘটেছে। এবং আসলে এই ভূখণ্ডে মুসলিম জাতীয়তাবাদ ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ওয়ান। যখন 1905-6 বঙ্গভঙ্গ হলো, তারপরে প্রথম মানে এই যে জাতীয়তাবাদটা ডেভেলপ হওয়া শুরু করে, সেটা হচ্ছে মুসলিম আইডেন্টিটির ভিত্তিতে। হ্যাঁ, সেটা কিন্তু ধর্ম না, এটা আইডেন্টিটি এবং ধর্মের মধ্যে পার্থক্য রয়েছে। সো 47-এ যখন আমরা দেশ একটা পেলাম, নতুন একটা পাকিস্তান হলো, সেইটা হচ্ছে সাকসেস এই মুসলিম জাতীয়তাবাদের। তো তখন দেখলাম যে আচ্ছা, মুসলিম জাতীয়তাবাদের তো একটা দেশ পেয়ে গেছি, হ্যাঁ এখন তো সুখে থাকবো সবাই। কিন্তু পরে দেখা গেল যে আরে না, আমরা তো সুখে নাই, মানে বৈষম্য রয়েছে, অর্থনৈতিক কোয়েশ্চেনটা ডিল করা হয়নি, অর্থনৈতিক বৈষম্য রয়েছে। তাহলে ওইটার কি হলো, তখন আমরা চিন্তা করা শুরু করলাম, তার মানে মুসলমান প্রশ্ন দিয়েই আমি আমার অর্থনৈতিক সমস্যা সমাধান করতে পারছি না, আমাকে শোষণ করা হচ্ছে আমার জাতিগত পরিচয় দিয়ে, আমি বাঙালি এই কারণে। তো ওই প্রেক্ষিতে আমরা দেখব যে 47-এর পর থেকে মানে 71, এই 24 বছরে একটা নতুন জাতীয়তাবাদ তৈরি হলো, যেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, যার কেন্দ্রে থাকলো এথনিসিটি, আপনার জাতিগত পরিচয়, ভাষা এবং কালচার। এবং সেইটার একটা কনফ্লিক্ট হইল কোথায়, 71-এ বাঙালি জাতীয়তাবাদ ভার্সেস পাকিস্তানের মুসলিম জাতীয়তাবাদ, যেটা এখানে জামাত এবং মুসলিম লীগ ইয়ে করলো। যুদ্ধ হইল, গণহত্যা হইল, বাঙালি জাতীয়তাবাদ জয়লাভ করলো এবং মুসলিম জাতীয়তাবাদ একটু ব্যাকসিটে চলে গেল। তাহলে বাঙালি জাতীয়তাবাদ একটা রাষ্ট্র পাইলো এথনিসিটির ভিত্তিতে, কিন্তু রাষ্ট্রে তো শুধু বাঙালি নাই,
রাষ্ট্রে তো আরও অনেকেই আছে, অবাঙালি আছে, পাহাড়ি আছে, হ্যাঁ। তো তাহলে এদের পরিচয় কী হবে? এরা তো সবাই বাঙালি হতে পারবে না। এই কারণে দেখবেন যে মুক্তিযুদ্ধের পরপরই আমরা প্রথম যে কনফ্লিক্টটাতে পড়লাম সেটা হচ্ছে যে চাকমা এবং পাহাড়িদের সাথে, হ্যাঁ, যে সবাইকে বলা হলো বাঙালি হয়ে যাও। মানে তখন আসলে আমাদের নাগরিক কেন্দ্রিক জাতীয়তাবাদে মুভ করার কথা ছিল, যে বাংলাদেশি জাতীয়তাবাদ, যে এই দেশের প্রত্যেকটা নাগরিক, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, নারী হোক, পুরুষ হোক, কিংবা নারী পুরুষ না হয়ে তৃতীয় লিঙ্গের হোক, প্রত্যেকেই এই দেশের নাগরিক। মানে তার ভাষা, ধর্ম এটা ম্যাটার করে না। এইটাই তো নাগরিকতার জাতীয়তাবাদ একটা আধুনিক রাষ্ট্রে। এখন সেইটাতে আমরা কনভার্ট হইলাম না। সেইটাতে কনভার্ট হওয়ার একটা উদ্যোগ নিলেন জিয়াউর রহমান সাহেব। কিন্তু জিয়াউর রহমান যেহেতু আর্মিতে ছিলেন, উনি যেহেতু আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, এবং ওই সময় গোটা ওয়ার্ল্ডে এরকম একটা আন্দোলন ছিল যে লিগ্যাল জাতীয়তাবাদ কেন্দ্রিক, কিন্তু তাকে তো ক্ষমতা ভাগাভাগি করতে হয়েছিল। ধরেন একটা গ্রুপে ছিল মুক্তিযোদ্ধাদের সাথে তাকে ক্ষমতা ভাগাভাগি করতে হয়েছে, একটা গ্রুপে তাদেরকে ওই সময়ে যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের সাথে ক্ষমতা ভাগাভাগি করতে হয়েছে, আর একটা হচ্ছে জাসদের সাথে, যারাও মুক্তিযোদ্ধা ছিল কিন্তু একটু বেশি রেভলিউশন চাচ্ছিল, তাদের সাথেও ক্ষমতা ভাগাভাগি করতে হয়েছে। তো এবং তিনি সময়টাও বেশি পাননি। তো ক্ষমতা ভাগাভাগির এই প্রক্রিয়ায় লিগ্যাল নাগরিকতার কনসেপ্টটা আর আমরা আলাপ করি নাই। পরবর্তীতে এইটা টু সাম এক্সটেন্ট আমরা দেখলাম যে স্বাধীন বাংলাদেশে তাহলে আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদের প্রতিনিধিত্ব করছে, জামায়াত বাঙালি মুসলিম জাতীয়তাবাদের প্রতিনিধিত্ব করছে। মানে ইসলামী জাতীয়তাবাদ, মুসলিম জাতীয়তাবাদ জামাত দেখলো যে শুধু মুসলিম দিয়ে হচ্ছে না এখন, কারণ বাঙালি পরিচয়টাও খুব স্ট্রং, এই কারণে দুটাকে মিলাই দিল, দিয়ে গত 40 বছরে এই এভলিউশনটা হলো। অন্যদিকে বিএনপি মুখে বাংলাদেশি জাতীয়তাবাদ বলে, বাট আমি আসলে শিওর না যে সে কতটুকু এইটা মানে পলিসি আকারে বাস্তবায়ন করতে চায়, কারণ শুধু মুখে বললে তো হবে না, আমাকে দেখতে হবে যে পলিসি আকারে গেছে কিনা। অন্যদিকে আমাদের বুদ্ধিজীবী মহলের যাদের উচিত ছিল নাগরিক কেন্দ্রিক জাতীয়তাবাদ নিয়ে আলাপ করা, মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নাগরিক হিসেবে ট্রিট করা, ওই আলাপে আমরা ঢুকি নাই। সো ফলে আমাদের এই 3টা প্যারালাল জাতীয়তাবাদ আমাদের সোসাইটিতে থেকে গেছে। 24 এসে যে জিনিসটা হলো যে বাঙালি জাতীয়তাবাদ ব্যাকসিটে চলে গেল, বিকজ তার 2014 পর থেকে তার যে স্বৈরতান্ত্রিক কাঠামো সেইটার কারণে, কারণ সে তো ওই জাতীয়তাবাদটাকে ব্যবহার করেছে, ভাষাকে, কালচারকে তো ব্যবহার করেছে। এবং 24-এ কিন্তু এই বাঙালি মুসলিম এবং বাংলাদেশি এরা দুই পক্ষেই একসাথে ছিল টিল। 24-এর পরে দেখা গেল যে বাঙালি মুসলিম জাতীয়তাবাদ কেন্দ্রীয় আর্গুমেন্টে চলে আসলো। এইটাই যেটা আপনি বলছিলেন যে এটাকে আমি বলছি পুনরুত্থান। এবং দেখেন এই 3টা জাতীয়তাবাদের যেই যাকে ধ্বংস করতে যাবে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। কিন্তু আবার এই 3টা জাতীয়তাবাদের কোএক্সিস্টেন্স হবে কিনা আমি শিওর না, কারণ জাতীয়তাবাদ মাত্রই শত্রু এবং মিত্র খোঁজে, ইন গ্রুপ এবং আউট গ্রুপে চিন্তা করে। সে চিন্তা করে এরা আমার লোক, একে ভালোবাসবো। ফলে ধরেন জামাত চিন্তা করে এরা জামায়াতের লোক, এদেরকে ইসলামী ব্যাংকে চাকরি দিতে হবে। আওয়ামী লীগ চিন্তা করে এরা আমার লোক, এদেরকে এখানে চাকরি দিতে হবে, হ্যাঁ। আর অপরকে ঘৃণা করে। এটা সোসাইটির ভেতরেও হয়, এটা বর্ডারের বাইরেও হয়, হ্যাঁ। তো এইটা যদি আমরা কোনো একটা গণতান্ত্রিক কাঠামোতে যেতে না পারি এবং এই 3 জাতীয়তাবাদ যদি এইভাবে কনফ্লিক্টিং অবস্থায় থাকে, এইটা আমাদের রাষ্ট্রের যে ব্যাকবোন এটা ভেঙে দিবে। কারণ দেখেন বাংলাদেশ এখনও কিন্তু অ্যাডাল্ট হয় নাই, ইটস মেকিং আ স্টেট ইন মেকিং। 50 বছর একটা রাষ্ট্রের জীবনে বড় সময় না। আপনি যদি চিন্তা করেন, আপনার দাদার কথা ধরেন, আপনার দাদার জন্ম যদি 47-এর আগে হয়, সে জীবিত অবস্থায় সে ছিল হচ্ছে ব্রিটিশ ভারতের নাগরিক, রানীর প্রজা। 47-এ এসে সে হলো পাকিস্তানের নাগরিক, তার 24 বছরের মাথায় সে বাংলাদেশের নাগরিক। জাস্ট 30-40 বছরের ব্যবধানে তার নাগরিকত্ব 3বার চেঞ্জ হয়েছে। সো রাষ্ট্রকে আমাদেরকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া উচিত না। দেখেন আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা এই ভারতীয় উপমহাদেশে বে অফ বেঙ্গলের পাশে একটা রাষ্ট্র পাইছি। এই রাষ্ট্রে আসতে অনেক ভায়োলেন্স হয়েছে, কিন্তু বহু মানুষ মারা গেছে। আপনি মানে 47-এর দেশভাগের দাঙ্গা দেখেন, 71-এর গণহত্যা দেখেন, কিংবা 74-এর দুর্ভিক্ষ দেখেন, পরবর্তীতে দুঃখ কষ্টগুলো দেখেন, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সবগুলো যদি আমরা চিন্তা করি, তো যে রাষ্ট্রটা পাইছি এইটাকে যাতে আমরা টেকেন ফর গ্রান্টেড না নিই এবং এই 3 জাতীয়তাবাদের ফাইটে যাতে রাষ্ট্রটাকে ভেঙে না ফেলি। সো আমাদের ওই জন্য সিস্টেমের কথা ভাবতে হবে, যাতে কোএক্সিস্ট করতে পারে, একজন আরেকজনকে ধ্বংস না করে। বাঙালি মুসলিম জাতীয়তাবাদ আপনি বলছেন এটি জামাতের এক্সিস্টেন্স কিংবা তার আইডিওলজি, কিন্তু এর পাশাপাশি বাংলাদেশে এই 3টা জাতীয়তাবাদ বাদ দিলেও
মৌলবাদ কিংবা উগ্রবাদ কিংবা ডানপন্থা যেটা আমরা বলি কিংবা এক্সট্রিমিজম, যার সাথে আবার আন্তর্জাতিক সন্ত্রাসবাদের এক ধরনের যোগসূত্র পাওয়া যায়, নানান সময় সেই এক্সিস্টেন্সও তো আমরা সমাজে দেখেছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন আগে ফুটবলের পতাকাকে কেন্দ্র করে তার একটি কাউন্টার অবস্থান হিসেবে কালো কালিতে লেখা সাদা পতাকার কালেমার পতাকা সে নানান জায়গায় টাঙানো হয়েছে। এই নিয়ে আলোচনাও কম হয়েছে। এটারও তো একটা ইন্টারন্যাশনাল প্রজেকশন আছে, সেই জায়গাও কি বাংলাদেশে একটা উত্থান দেখছেন না? হ্যাঁ, বাংলাদেশে ডেফিনেটলি মানে উগ্রপন্থা আমরা যেটাকে বলছি সেটা শুধু জাতীয়তাবাদ না, এটা একটু মানে এটা জাতীয়তাবাদের আলাপ। জাতীয়তাবাদের আলাপটা মেইন স্ট্রিম, হ্যাঁ, জামায়াত, বিএনপি, আওয়ামী লীগ এরা মেইন স্ট্রিমের দল। এর বাইরে একটা ফার রাইট গ্রুপ আছে যারা মনে করে যে বাংলাদেশকে একটা খিলাফত বানাতে হবে, আমিরাত বানাতে হবে। কেউ এটার আমিরুল আলা হতে চান, কেউ এটা সিপাহ সালার হতে চান। হ্যাঁ, মানে একটা ফ্যান্টাসাইজ ড্রিম। এবং এই কারণেই দেখবেন যে রয়্যাল এনফিল্ডে হচ্ছে আল কায়দা বা তালেবানের পতাকা নিয়ে সে বিভিন্ন মাজারে যাচ্ছে। আপনি এটার সাথে যদি কম্পেয়ার করেন মানে ইরাকে বা সিরিয়াতে মানে কি বলবো যে মাথা খোলা জিপে করে আইএসের পতাকা হাতে AK-47 নিয়ে যেত, ইটস আ কাইন্ড অফ হিরোইজম অ্যাজ ওয়েল। বাংলাদেশে এই ব্যাপারটা আছে। বাংলাদেশে অনেকগুলো ফ্রেজে ছিল। একটা পর্যায়ে আফগানিস্তান থেকে বিশেষ করে 90 পরবর্তী সময়ে তালেবানদের সাথে যারা যুদ্ধ করতে গেছিল রাশিয়ার বিরুদ্ধে, তারা ফেরত এসে প্রথম ফ্রেজের র্যাডিকালাইজেশনের কাজটা শুরু করে। এবং তারই একটা বড় আউটকাম আমরা দেখেছি 2001 থেকে 5 সময়ের মধ্যে, বিশেষ করে 63টা জেলায় যে বোমা হামলা, এটা ছিল ফার্স্ট ফ্রেজ। এবং এইটার গ্রুপ মোটামুটি ছিল একটু দরিদ্র ঘর থেকে আসা, একটু মোর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা, এই ফ্রেজটা। কিন্তু 2007-এর পরের যে ফ্রেজটা হয়, এইটা আর মাদ্রাসা আর গরিবের ব্যাকগ্রাউন্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা একদম সমাজের কোরে ঢুকে গেছে, মিডল ক্লাসের মধ্যে ঢুকে গেছে। তো ফলে তখন আপনারা দেখবেন যে ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে, ইংলিশ মিডিয়াম থেকে পড়া বা মালয়েশিয়া থেকে পড়ে আসা বা অন্য জায়গা থেকে পড়ে আসা, এরা এই কার্যক্রমে অংশগ্রহণ করতেছে। এরা কথা বলতেছে মানে খুবই স্মার্ট ভাষায়, হ্যাঁ, অ্যান্ড এভরিথিং, কিন্তু কথার কন্টেন্টটা সেম, যে বাংলাদেশ এখনো জিহাদের জন্য রেডি হয় নাই, কিন্তু এটাকে আমাদেরকে রেডি করতে হবে। আপনি এদের যদি আলাপগুলো দেখেন, আলাপটা ওই একই দিকে, যে বাংলাদেশ এটাকে জিহাদের ক্ষেত্র হিসেবে প্রস্তুত করতে হবে, তাই এখন ধৈর্য ধরো, যখন সময় আসবে আমরা তখন এইটা করব। এবং এইটা বাংলাদেশের জন্য একটা সিরিয়াস ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। ওকে, কেন বলছি দেখেন, আপনি মানবাধিকার সবার জন্য, এটা ফার্স্ট পয়েন্ট, এটা ক্লিয়ার করাটা জরুরি। যে ইভেন যদি আপনি রাষ্ট্রকে নাও মানেন, আপনি যদি রাষ্ট্রকে ঘৃণাও করেন, ইভেন যদি আপনি রাষ্ট্রের ধ্বংসও চান, তারপরেও আপনার জন্য মানবাধিকার অ্যাপ্লিকেবল, এইটা আনকোয়েশ্চেনেবল জায়গা। কিন্তু ডেমোক্রেটিক রাইটস কিন্তু শর্ত সাপেক্ষ। আপনি যদি ডেমোক্রেসি মানেন, অনলি দেন আপনি ডেমোক্রেসিতে থাকতে পারবেন। আপনার যদি চিন্তা এই থাকে যে না আমি ডেমোক্রেসি মানি না, আপনার যদি চিন্তা থাকে আমি একবার নির্বাচিত হয়ে আসার পরে আমি ডেমোক্রেসিরে টার্ন করে আমি নিজে মানে খলিফা হয়ে যাব, তার মানে আপনি ডেমোক্রেসি মানতেছেন, আপনি ডেমোক্রেসি ব্যবহার করছেন অটোক্রেসির জন্য। সো এই যে ফার রাইট গ্রুপ, যেটার কম্বিনেশনে রয়েছে আল কায়দা, আইএসের সমর্থক, যেটার মধ্যে হিজবুত তাহরির রয়েছে, যেটার মধ্যে আরও কিছু ফ্রিঞ্জ গ্রুপ রয়েছে, এরা যে কাজটা করছে এখন সোশ্যাল র্যাডিক্যালাইজেশন করছে। এবং সোশ্যাল র্যাডিক্যালাইজেশন যখন একটা সিগনিফিক্যান্ট পর্যায়ে চলে যাবে, যখন তারা মনে করবে যে এই ক্ষেত্র যুদ্ধের জন্য প্রস্তুত, অনলি দেন তারা তখন ভায়োলেন্সের দিকে যাবে। সো আমরা দেখেছি যে দেশে 63টা জেলায় বোমা হামলা হয়েছে, যে দেশে হোলি আর্টিজান হয়েছে, সেই দেশে ফিউচারে এই ধরনের সিকিউরিটি থ্রেট হওয়া অসম্ভব কিছু না। এখন দেখার বিষয় রাষ্ট্র এটা কীভাবে হ্যান্ডেল করে। আমরা পোস্ট 5 অগাস্টে আপনি যে বাস্তবতার কথা বললেন, সেই বাস্তবতার অনেক এক্সিস্টেন্স আমরা দেখেছি। আমরা জেল থেকে এমন চিহ্নিত আসামিকে বেরিয়ে যেতে দেখেছি, জামিন পেতে দেখেছি, যারা কারাগারে ছিলেন সেই কারাগার ভেঙে বেরিয়ে যেতে দেখা গেছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় নানানভাবে এই সমালোচনাও আছে, তাদেরকে এক ধরনের সমর্থন যোগানোর বাস্তবতাও বাংলাদেশে দেখা গেছে। যে 3 জাতীয়তাবাদের কথা বললেন, তারা যদি মেইন স্ট্রিমে সেই জাতীয়তাবাদ চর্চা করে, তারা কি কখনো এই ফার রাইটের উত্থান কিংবা এই ফার রাইটসদের এক্সিস্টেন্স টের পেয়েছে নাকি চোখ বন্ধ করেছিল? না, দেখেন, ফার রাইটের উত্থান আমাদের চোখের সামনেই ঘটেছে, হ্যাঁ। এবং ফার রাইটের উত্থানের অন্যতম একটা কারণ হচ্ছে এই 3 জাতীয়তাবাদ নিজেদের মধ্যে ফাইট করেছে
রাষ্ট্রকে সলিউশনের জায়গা থেকে চিন্তা করেনি, রাষ্ট্রকে সেবার জায়গা থেকে চিন্তা করেনি, ক্ষমতার ভাগাভাগির জায়গা থেকে চিন্তা করেছে। তবে শুধুমাত্র এই 3 জাতীয়তাবাদকে দায় দিলেও হবে না, কারণ এখানে একটা গ্লোবাল ফিনোমেনাও রয়েছে। কারণ দেখেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার আপনার কিন্তু অনেকগুলো আইডেন্টিটি আছে। হ্যাঁ, আপনি মুসলমান, অথবা যে ধর্ম পালন করি সেই ধর্মের লোক, এথনিক্যালি বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, হ্যাঁ, আবার নাগরিক হিসেবে বাংলাদেশি, জেন্ডার হিসেবে নারী অথবা পুরুষ, তাই তো? মানে আমার তো অনেকগুলো আইডেন্টিটি আছে। এখন আপনি যদি কনসিস্টেন্টলি দেখেন যে ধরেন ইয়েতে গাজায় গণহত্যা হচ্ছে, হ্যাঁ, আপনি যদি দেখেন যে মানে অন্য আর একটা জায়গায় এই ধরনের গণহত্যা ঘটছে এবং সেটার সাথে আপনার আইডেন্টিটি মিলে যায়, সেও মুসলমান আপনিও মুসলমান, এটা মিলে যাচ্ছে, আপনারা তার এথনিসিটি মিলছে না কিন্তু ধর্মের জায়গাটা মিলে যাচ্ছে, এগুলো আসলে মিডিয়া, আলাপ আলোচনা, এভরিথিংয়ের মাধ্যমে সোসাইটিতে এক ধরনের অস্বস্তি তৈরি করে। হ্যাঁ, সমস্যাটা হয় যে এই অস্বস্তিটা ডিল করার জন্য সোসাইটিকে ডেমোক্রেটিক হতে হয়, সোসাইটিকে এমপ্যাথেটিক হতে হয়, সোসাইটিকে পলিটিক্যাল লিডারশিপকে মানে সুদূর প্রসারী চিন্তা করতে হয়। ওইটা না করলে তখন কি হবে, ধরেন হুট করে আপনি দেখবেন যে এরকম একজন মানে এজিটেটিং ফিগার চলে আসবে। হ্যাঁ, এখন আপনি ফার রাইটের মধ্যে এরকম অনেকগুলো এজিটেটিং ফিগার রয়েছে, তাদের যদি আপনি ফেসবুকে যান, লক্ষ লক্ষ ফলোয়ার, একটা ভিডিও পোস্ট করলে মানে ধরেন আমারে মেরে ফেলতে নেমে যাবে। হ্যাঁ, এই অবস্থা, মানে হিউজ পাওয়ারফুল। এরা ওই স্পেসটা দখল করে, কারণ মানুষের ভেতরে তো গ্রিভিয়েন্সটা আছে। তখন এরা বোঝানো শুরু করে যে দেখো, তোমার যারা পলিটিক্যাল মেইন স্ট্রিম লিডারশিপ, তারা কিছুই করতে পারতেছে না, তোমার এই যে তোমার ভাইকে ওখানে মারা হচ্ছে, হ্যাঁ, এরা কিছুই করতে পারছে না। তাহলে সলিউশনটা কি? সলিউশনটা আমি দিব। তখন তারা একটা অতীতের একটা ইউনিফাইড গল্প বানায় যে অতীতকালে এত সুন্দর ছিল। হ্যাঁ, অতীতকালে ফোরাত থেকে ইউফ্রেটিস পর্যন্ত, হ্যাঁ, মানে মুসলমানদের একটা হিউজ পাওয়ারফুল খিলাফত ছিল। দেখেন, ওসমানী সালতানাতের পরে আর কখনোই ওসমানী সালতানাত না, হজরত ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুর পরে আসলে আর কোনো ইউনিফাইড মুসলিম খিলাফত থাকে নাই। বিভিন্ন সময় কখনো স্পেনে উঠেছে এটা, কখনো উমাইয়াদেরটা এসেছে, কখনো আব্বাসিদেরটা এসেছে, ইভেন টার্কিশটাও এসেছে, কিন্তু এগুলো সবই ছিল ক্ষমতার কাঠামো। হ্যাঁ, কিন্তু এগুলোকে সব এক জায়গায় মিল করে ফেলবে, করে আপনাকে এমন একটা গল্প দিবে যে অতীত বেটার ছিল, বর্তমান ফেইল করছে, এই যে দেখো তোমার নালায় পানি যায় না, ওখানে এইটা মারছে, ওইটাই করছে, অতএব আমাদেরকে অতীতে ফেরত যাইতে হবে। এবং অতীতে ফেরত যাওয়ার উপায় কি? চলো আমরা ভায়োলেন্স করি, ওকে মেরে ফেলি, একে এই করি, মানে এবং ক্ষমতাটা আলটিমেটলি দখল করবে। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন তোমার ইকোনমিক পলিসি কি, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমার হিউম্যান রাইটসের পলিসি কি, সব কিছুতে বলবে সব তো মানে সলিউশন হয়ে গেছে 1400 বছর আগে। না, ইটস ডাজন্ট ওয়ার্ক। মানে এই ধরনের চিন্তায় যেটা হয়, আপনাকে তো যুক্তি দিয়ে কথা বলতে হয় না, আপনি কি করেন? গল্প করেন। আর গল্পটা কি হয়, আপনার কগনিটিভ ব্রেনকে অ্যাটাক করে না, আপনার কগনিটিভ ব্রেনকে কনভিন্স করতে যান, আপনার ইমোশনাল পার্টকে কনভিন্স করতে যায়। তো ফলে দেখেন, এই যে এই চিহ্নটা, হ্যাঁ, এটা যখন আমরা দেখাই, এটা আমরা মিন করি যে এক আল্লাহ, তাই তো? এবং এইটা আমাদের আমরা যারা ধর্ম পালন করি মুসলমান, তাদের কাছে এটা খুব প্রেশিয়াস একটা সাইন, তাই তো? আমরা এটা দেখছি না যে আল কায়দা এবং আইএসএস এই চিহ্ন দেখায় বিহেডিং করছে মানুষকে একদম ক্যামেরার সামনে? তাহলে কি আল কায়দা এইটা তো সে অ্যাবিউজ করতেছে, মিসইউজ করতেছে। আমার পজিশনটা কি? আমার পজিশন তো আমাকে দেখাতে হবে না, এইটা হচ্ছে যে একেশ্বরবাদের চিহ্ন, আল্লাহর চিহ্ন। এইটা একজন সন্ত্রাসী যদি ব্যবহার করে, এখন আমি কি সেটা নিয়ে ধরেন মানে এক ধরনের দিবা স্বপ্নে ভুগবো? আমাদের এখানে ফার রাইটরা এই কাজটাই করছে। ইসলামকে অপব্যবহার করে এই যে সন্ত্রাসী কার্যক্রমগুলো ঘটেছে, তারা এটাকে মেইন স্ট্রিমে আনতে চাচ্ছে। এবং দেখেন, আরেকটা ব্যাপার, বাংলাদেশে মুসলমানরা হচ্ছে মেজরিটি। এই দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি থেকে শুরু করে প্রধান প্রশাসনিক কর্মকর্তা, সেনাপ্রধান থেকে শুরু করে চৌকিদার, অলমোস্ট এভরিবডি ইজ মুসলমান। আপনি এর মধ্যেও দেখাচ্ছেন যে মুসলমানই ভিকটিম, এবং মুসলমানের এই ভিকটিম থেকে বের করার উপায় কি? জিহাদ করতে হবে। আপনি আমাকে বলেন যে এই বোকামিগুলো কারা করতে চায়? মানে এইটাকে আমি বলি সুখে থাকতে ভূতে কিলানো। হ্যাঁ, মানে একটা দেশ পাইছে, এই দেশটাতে নিজেরাই মেজরিটি, সব কিছু মোরাললেস নিজেদের লোকদের দ্বারাই চলতেছে, তার মাঝখানেও এরা এখানে গাজা বানানোর স্বপ্ন দেখে, এরা এখানে হচ্ছে যে একটা গ্লোবাল ওয়ারফেয়ারের স্বপ্ন দেখে। এইটা কোনোভাবেই এই দেশ, মাটি, মানুষের স্বপ্ন না। এবং এই কারণেই এদের ব্যাপারে আমি এদের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করি না, আমি মানবাধিকারে বিশ্বাস করি। বাট যেহেতু এনারা গণতন্ত্র ধ্বংস করতে চায়, আমি তার গণতান্ত্রিক অধিকারের সাথে একমত নই। এই স্বপ্নটা যারা দেখতে চায়, তাদের স্বপ্ন দেখতে চাওয়ার কারণ শুধুমাত্র কি
সেই আদর্শটা ফলো করা, নাকি এখানে একটা গ্লোবাল ফেনোমেনা তো বটেই, কিছু নির্দিষ্ট গ্লোবাল পাওয়ারের কোনো রকম সংশ্লিষ্টতাও আছে, কিংবা ইনসিস্টেন্স কিংবা একটা ইনফ্লুয়েন্সও আছে? কারণ গ্লোবালি জিওগ্রাফিক্যালি বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ জায়গায়, বে অফ বেঙ্গলের পাশে, এবং বে অফ বেঙ্গল এখন বলা হয় যে ভবিষ্যতের বৈশ্বিক রাজনীতির প্লেগ্রাউন্ড হচ্ছে বে অফ বেঙ্গল। সেই জন্য এই স্বপ্ন দেখতে চাওয়াটা কি কেউ কেউ তৈরিও করতে চায়? দেখেন, যদি একটা রাষ্ট্রের ভেতরে এই ধরনের গ্রুপ থাকে, বিদেশি রাষ্ট্র চিন্তা করতেই পারে তাদেরকে ব্যবহার করার কথা, এবং তাদেরকে ব্যবহার করে ওই রাষ্ট্রের যে বৈধ পলিটিক্যাল লিডারশিপ সেটাকে প্রেসারে রাখতে চাইতেই পারে। ধরেন যদি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট থাকে, হ্যাঁ, এবং সেই সরকারকে বিপদে ফেলার জন্য এই ধরনের গ্রুপগুলোকে অনেক গোয়েন্দা সংস্থা ব্যবহার করতে পারে, এবং এটা হয়েও থাকে, এবং আমরা এগুলোর বহু এক্সাম্পল দেখেছি। সিমিলার ধরনের ঘটনা আমরা পাকিস্তানে দেখেছি। হ্যাঁ, ইমরান খানকে কীভাবে সরানো হয়েছে। এই ধরনের ঘটনা ইভেন মানে মিডল ইস্টের এই ধরনের ঘটনার এক্সাম্পল রয়েছে, আফ্রিকার দেশগুলোতে এই ধরনের ঘটনার এক্সাম্পল রয়েছে। সো এই ব্যাপারটাতে সচেতন থাকা খুব জরুরি। দেখেন, বাইরের কোনো শক্তি তখনই ইন্টারভিন করতে পারে যদি ভেতরে এই জিনিসগুলো থাকে, এবং এটাকে কাউন্টার করার উপায়টা কি? কাউন্টার করার উপায় হচ্ছে আপনার সিস্টেমকে বেটার করা, আপনার সিস্টেমকে বেটার করা, আপনার আইনের শাসন নিশ্চিত করা, এবং এই ধরনের থ্রেটকে ইজিলি না নেওয়া, এই ধরনের থ্রেটকে সিরিয়াসলি নেওয়া। দেখেন, একদিন আমার মনে আছে যেদিন হোলি আর্টিজান হয়, সেই দিন আমি সম্ভবত আমার গ্রামের বাড়ি যাওয়ার জন্য একটা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি, আমার বাস ছাড়ার কথা। হঠাৎ করে ফেসবুকে মানে এইরকম একটা খবর, মানে আমি আপনাকে ওই দিনের অনুভূতি বুঝাইতে পারবো না। মানে জাস্ট চিন্তা করেন, ঢাকা শহরের একটা মানে ওয়ান অফ দ্য মোস্ট সেফ সিকিউর জায়গায় কয়েকজন তরুণ যারা বিশ্বাস করে কিছু মানুষকে মেরে ফেললে তার খিলাফত হয়ে যাবে, এটা করা শুরু করছে, এবং নিরীহ কিছু মানুষকে মেরে ফেললো, এবং এইটার কোনো, এবং পরে এই যে যারা মারলো ইভেন তাদেরকে ফ্যান্টাসাইজ করা হচ্ছে। মানে আপনি সিকনেসটা দেখছেন, দিস ইজ নট নর্মাল কিন্তু। হ্যাঁ, মানে তো ফলে আমার মনে হয় যে বিদেশি শক্তি এখানে এদেরকে ব্যবহার করতে পারে। যেমন একটা রিসেন্ট এক্সাম্পল দিই, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে কয়েকটা ব্যাচ মানে হচ্ছে পাকিস্তানে গেছে, টিটিপি তেহরিকে তালেবান পাকিস্তানের হয়ে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে। ওকে, এখন দেখেন, এটা তো জিওপলিটিক্যাল ব্যাপার আছে। হ্যাঁ, মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ইন্ডিয়া পাকিস্তান এরা মুখোমুখি, এদের গোয়েন্দা সংস্থা মুখোমুখি। হ্যাঁ, কে কিভাবে এগুলোতে হেল্প করছে আমরা জানি না, কিন্তু যদি এইখান থেকে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে কেউ যায়, ঠিক একই সাথে এখান থেকে তাহলে আরও এরকম সিমিলার গ্রুপ তৈরি হবে যারা ভারতে যাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে। এখন কোন দেশের গোয়েন্দা সংস্থা কী করতেছে, উই ডোন্ট নো দ্যাট। এখন আমরা কেন তাদেরকে এটা হতে দিব? আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে। দেখেন, 2001 থেকে 6 সাল পর্যন্ত, এটা আমি আমার বিএনপির বন্ধুবান্ধবদেরকেও মাঝে মাঝে বলি যে ডোন্ট ফরগেট দ্য লেসন ফ্রম দ্যাট টাইম। 2001 থেকে 6-এর সময়টাতে কিছু পলিটিক্যাল নাইভিটি আমাদেরকে এই বিভিন্ন গোয়েন্দা সংস্থার মানে গেম খেলার হাব বানায় ফেলছিল। হ্যাঁ, এইটা এখন হতে দেওয়া যাবে না। এইটা কিন্তু 2001 বা 6 না, এটা সময় পাল্টাইছে, ট্যাকটিক পাল্টাইছে। সো এখানে মাথায় রাখতে হবে, আমরা কোনো দেশের, সেটা পাকিস্তান হোক, ভারত হোক, মায়ানমার হোক, ইন্টারনাল সিকিউরিটিতে মাথা ঘামাবো না, তাদের ইন্টারনাল সিকিউরিটি থ্রেট তৈরি করবো না, এবং আমাদের ভেতরকার এই ধরনের যারা অতি জিহাদি রয়েছে, হ্যাঁ, যারা মানে ফ্যান্টাসাইজ করছে, হ্যাঁ, তাদের ফ্যান্টাসির হাতে 20 কোটি মানুষের জীবনকে আমরা ছেড়ে দিব না। কিন্তু মানে দিব না বললেই কি আর না দেওয়া হয়ে যায়? সেইটা করার জন্য যে সামাজিক কাঠামো, সেইটা করার জন্য বাংলাদেশের এক ধরনের সাংস্কৃতিক অবস্থান তো ছিল, সেই সাংস্কৃতিক অবস্থান ক্ষয়িষ্ণু হয়ে যাওয়া এবং সেগুলো ফিরিয়ে আনার জন্য যে চেষ্টা, সেগুলো কি আমরা দেখি এখন রাষ্ট্রের, সমাজের কিংবা সরকারের? এটা কম। এটা মানে বাংলাদেশ, এটা এটা একটা জিনিস কি, ধরেন যে কোনো দেশ যখন একটা দীর্ঘ সময়ের স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে যায়, তখন ওই সমাজের কিছু ইনার স্ট্রেংথ থাকে যেটা ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপারও এখানে রয়েছে, যেটা আমেরিকানরা যে ওয়ার অন টেরর করেছিল, হ্যাঁ, সেই ওয়ার অন টেরর তারা যে মুসলিম দেশগুলোতে করেছে, এটা তো ফেল করেছে মোরলেস। কিন্তু আমাদের প্রত্যেকটা মেজর মুসলিম সোসাইটিগুলোতে তাদের ভেতরকার যারা উগ্রপন্থী ছিল, তাদেরকে হ্যান্ডেল করা, সামাজিকভাবে ডিল করার একটা নিজস্ব কাঠামোই ছিল। এই ওয়ার অন টেররের ফলে ওই কাঠামোটা ভেঙে গেছে। ফলে এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, যে তুমি হয়
মানে ইসলামিস্ট এর বিরুদ্ধে হইলেই তুমি ধর্মবিরোধী, তুমি নাস্তিক। এই যে বায়োনারি ফ্রেমিংটা, হ্যাঁ, এই ফ্রেমিংটা এখন দূর করার উপায় হচ্ছে আমাদেরকে এডুকেশনে ফোকাস করতে হবে, কালচারে ফোকাস করতে হবে, এমনকি ধর্মেও ফোকাস করতে হবে খানিকটা। কিন্তু এর জন্য দেখেন, আমাদের এর জন্য যারা রিলিজিয়াস কমিউনিটির লোক রয়েছে, যারা ধর্ম বোঝেন, এটাকে পড়াশোনা করেছেন, তাদেরও হেল্প লাগবে। আবার তার মানে এই না যে আমিও ধর্ম নিয়ে কথা বলতে পারবো না। আমাদের সোসাইটিতে আমি রিসেন্টলি একটা প্যাটার্ন দেখছি যে আমি যদি স্কুল কলেজ থেকে পড়ে আসি, তাহলে আমার ধর্ম নিয়ে কথা বলার অধিকার নেই, কারণ আমি তো সেকুলার স্কুল কলেজ থেকে পড়ছি। এটা নিয়ে সেই বলবে যে হচ্ছে যে মাদ্রাসা লাইন থেকে পড়ছে। এটা কেন হবে? আমি নিজেও তো মুসলমান। মানে আমার ধর্ম নিয়ে আমার কথা বলার অধিকার কেড়ে নেওয়ার আপনি কে? আমি মানে স্কুলে পড়ছি, আমি আমেরিকাতে পড়ছি, আমি ইংল্যান্ডে পড়ছি, তার মানে আমি আমার ধর্ম নিয়ে কথা বলতে পারবো না? আপনি দেখছেন, মানে যেহেতু আমি এই জায়গাগুলোতে পড়ছি, তার মানে আমি আর এখন ধর্মের নিয়ে কথা বলার মতো অথরিটিতে নাই। শুধু সেই বলবে যে হচ্ছে মানে ওইখান থেকে পড়েছে ওই রকম দেখতে। এখন এই ব্যাপারগুলো আমাদেরকে মীমাংসা করতে হবে, কারণ আমাদেরকে এটা মানতে হবে যে ইসলাম ইজ আ কমন রিলিজিয়ান, যেটা আপনি ফলো করছেন বা আমি ফলো করছি, আমরা ফলো করতেছি। এইটার একক মুখপাত্র বলে কিছু নাই যে অমক ফার রাইট বা অমক কট্টরপন্থী সেই একমাত্র ইসলামের ব্যাখ্যা দিবে না। ইটস নট লাইক দ্যাট। সো ওই জায়গা থেকে ওইটা নিয়ে কাজ করার আছে, এবং কালচার নিয়ে কাজ করার কোনো বিকল্প নাই। এবং কালচার নিয়ে কাজ করার কথা কেন বললাম, আমরা না কালচার মানেই মনে করি যে, যেমন বিভিন্ন আমি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইছি, আমাদের আলাপ আলোচনাগুলো কালচার মানে আমরা মনে করি ফ্ল্যাশ মব আর এই ধরনের নাচ গান। হ্যাঁ, ডেফিনেটলি নাচ গান ওগুলো ম্যাটার করে, কিন্তু কালচার অর্থও হচ্ছে একটা সেন্স অফ বিলঙ্গিং। হ্যাঁ, মানে ধরেন আপনি শুধু নাচ গান না করেও শুধু দেখেও কিন্তু বিলঙ্গিং ফিল করতে পারেন। যেমন ধরেন সেদিন এই যে ইয়ের মুভিটা আমি দেখছিলাম, ওই যে ট্রেন নিয়ে যে মুভিটা হলো, খুব আলাপ আলোচনা হলো। রোহিত না, রোহিত আর একটা যেটা, এটাকে কি বলা যায়, হুমায়ুন আহমেদের গল্পকে কেন্দ্র করে, আমি নামের ব্যাপারে খুব, আচ্ছা, আমারও এই মুহূর্তে রিকল করতে পারছি। খুবই রিসেন্টলি যে মুভিটা নিয়ে বনলতা এক্সপ্রেস, থ্যাংক ইউ সো মাচ, আমি নামটা ভুলে গেছিলাম। বনলতা এক্সপ্রেসের একটা জায়গায় ওই যে মানুষটার ওয়াইফ প্রেগনেন্ট, হ্যাঁ, সে যখন ওই আমেরিকান প্রফেসরের সাথে কথা বলতেছে, হ্যাঁ, সে একটা জায়গায় গিয়ে বলছে যে মানে সে মারা যাবে কিছুদিন পরে, হ্যাঁ, এবং তার একমাত্র মেয়ে, তার কিছু জমি জমা আছে গ্রামের, তো সে এই জমি জমা তার মেয়েকে দিতে পারবে না, কারণ মানে সে যদি জীবিত থাকা অবস্থায় এগুলো যদি লিখে পড়ে না দিয়ে দেয়, সে যদি মরে যায়, তাহলে তার ভাইরা, তার ভাইয়ের ছেলেরা এইটা নিয়ে নেবে। এবং সে বলছে, মানে আমি কোট করছি যে স্যার আপনিই বলেন, মানে যে মেয়ের জন্য আমার অন্তর বুকে এইভাবে কাঁপে, মানে সে আমার সম্পত্তি পাবে না। দেখেন, এটা কিন্তু খুব সহজ কথা, বাট দিস ইজ সামথিং। এবং ও যখন এটা বলতেছে, সে কিন্তু মুসলমান হিসেবে এটা বলতেছে, সে কিন্তু ধর্মের বিরুদ্ধে না, সে কিন্তু আল্লাহর বিরুদ্ধে না, সে ইসলামের বিরুদ্ধে না, সে তার যে হিউম্যানলি আবেগ, যে সোসাইটিতে যেটা দেখতেছে, আমি পরিশ্রম করতেছি যাতে আমার ছেলে মেয়ে ভালো থাকতে পারে, তাই তো। ধরেন আমার ছেলে হইল না, আমার শুধু মেয়ে হয়েছে, কিন্তু আমার মেয়ে ওই সম্পত্তি পাবে না, সমান অধিকার পাবে না, কেন? সে মেয়ে এই জন্য? এই প্রশ্ন করা মানে তো আমি ধর্মের বিরোধিতা করতেছি না। এই প্রশ্ন মানে হচ্ছে আমি আমার ধর্মের কাছে আমার মনের এই প্রশ্নের উত্তর চাচ্ছি। ধর্ম আমাকে কি উত্তর দিচ্ছে? ধর্ম প্রত্যেকটা সময়, প্রত্যেকটা যুগে এই উত্তরটা দেয়। তো দেখেন, এটাও একটা কালচারের অংশ। কালচার আমাকে মানবিকতার জায়গা থেকে প্রশ্ন করতে শেখাচ্ছে। এটা বোঝাচ্ছে যে না, এটা প্রশ্ন করা মানে আমি ধর্ম থেকে খারিজ হয়ে গেলাম না। তো মানে কালচার মানেই শুধুমাত্র এই জন্য ফ্ল্যাশমব না, কালচার খুবই এক্সপান্ডেড একটা কনসেপ্ট, ডাইভার্সিফাইড। মূল কথা হচ্ছে আমাদের সোসাইটিতে বসার জায়গা করে দিতে হবে। বসার জায়গা কেন বলছি জানেন? আমি এই তো অলমোস্ট লাইক 1.5 মাস হলো ঢাকায়, হ্যাঁ, যার সাথেই আমার দেখা হয় আমি তার সাথে দেখা করতে যাচ্ছি রেস্টুরেন্টে। এবং একবার রেস্টুরেন্টে ঢুকলে, একটা কফি শপে ঢুকলে মিনিমাম ধরেন 500 ক্যালোরির খাবার অর্ডার করা হয়। একটা কফি অর্ডার করলেও 350 ক্যালোরি, একটা বেগেল অর্ডার করলে হচ্ছে 250 ক্যালোরি। আমার যদি দিনে 2টা অ্যাপয়েন্টমেন্ট থাকে, হ্যাঁ, আমি শুধু 1000 ক্যালোরি শুধু কথা বলার জন্য খাচ্ছি। এর কোনো দরকারই নেই। আমি না কোথাও হাঁটতে যেতে পারতেছি না। আমি যে কোথাও গিয়ে হাঁটবো, বসবো, একটা মানে কোনো একটা জলাধারের পাশে বসবো, একটা বই নিয়ে বসবো, এইটা নাই আমার সোসাইটিতে। আপনি আমাকে বলেন লাস্ট কবে আপনি পার্কে হাঁটছেন গত 1 মাসের মধ্যে, এবং একটা বই খুলে
বসে চুপচাপ খানিকক্ষণ ইয়ে করছেন। বা ধরেন মানে আমি যেমন আমার ছোটোবেলায় দেখছি যে আমার দাদি বা নানিকে দেখছি যে কোরআন শরীফ পড়তে একদম আমাদের বারান্দায় বেলকনির পাশে পুকুরের পাশে বসে কোরআন শরীফ পড়ছে, হ্যাঁ পড়তে এবং খুব সুন্দর লাগতো, হ্যাঁ মানে ওই যে সুরটা ওইটা এখনও আমার মাথায় বাজে। তো আপনি আপনি এটা করতে পারবেন কোথাও গিয়ে, মানে সো বাংলাদেশের যে সমস্যা, হ্যাঁ দেখেন একটা আমি কিন্তু একটু নেগেটিভ সাউন্ড করতেছি মেবি, বাট আমি আগে আমার পয়েন্টটা ক্লিয়ার করি। এখন পর্যন্ত বাংলাদেশ ইতিহাসে অন্য যে কোনো সময়ের থেকে ভালো আছে। ইতিহাসে আপনি যদি গত 100 বছরের ইতিহাস তুলে ধরেন, হ্যাঁ আমরা আগের থেকে বেশি লোক শিক্ষিত হচ্ছে, আগের থেকে বেশি লোক হেলথ কেয়ার পাচ্ছে, আগের থেকে বেশি লোক পুষ্টি পাচ্ছে, আগের থেকে বেশি পরিমাণ লোক রাষ্ট্রের সুবিধা পাচ্ছে। এইটা মোটামুটি আমাদের সিস্টেমের খানিকটা সাকসেস গত 50-54 বছরে। আমাদের সিস্টেম পুরোপুরি সাকসেসফুল না, বাট অ্যাটলিস্ট এইটুকু করতে পারছে, হ্যাঁ। কিন্তু ফেইলিয়ারও আছে। তো ফেইলিয়ারটা হচ্ছে এই জায়গাগুলোতে যে ঠিক আছে আমার এখন মোটামুটি পেটে ভাত আছে, আমি স্কুলে যাইতে পারতেছি, আমাদের খাবারের সমস্যাটা আমরা লার্জলি সলভ করেছি অ্যান্ড এভরিথিং। সো হোপফুল অনেক জায়গা আছে, হ্যাঁ আমি মোটেও মনে করি না আমরা খারাপ আছি। আমি মনে করি যে এবং দেয়ার আর এভিডেন্স টু ব্যাক ইট আপ যে আমরা ভালো আছি গত 100 বছরের যে কোনো সময়ের তুলনায়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের সোসাইটির স্পেস নাই, বসার স্পেস নাই, কথা বলার স্পেস নাই, আর্গিউ করার স্পেস নাই। এটা যদি না থাকে ওই সোসাইটিতে আপনি কি করবেন বলেন? আলটিমেটলি লোকজন মোবাইলের মধ্যে চলে যাবে, গিয়ে দেখবে যে কোনো এক আলফা মেল সুন্দর একটা দাড়ি রাখছে বা দাড়ি কেটে ফেলছে, ছেঁড়া ফাটা প্যান্ট পরছে, দুই ধরনেরই হতে পারে কিন্তু, হ্যাঁ মাথায় একটা বিশাল কালো পাগড়ি পরছে, পিছনে একটা আইএস বা আল কায়দার একটা পতাকা টাঙায়, বলতেছে এইটা হচ্ছে কালেমার পতাকা, আমারে ফলো করো, আমি তোমার জান্নাত নিয়ে যাব। কিছু তো করার নাই, কারণ মানে সে তো ওই ইয়েটা পাচ্ছে না, হ্যাঁ। তো দেখেন আজান ইটসেলফ ইটস আ বিউটিফুল থিং। আপনি মানে আমি যখন আমেরিকায় থাকি আমি এই জিনিসটা মিস করি, মানে আজানের শব্দটা, হ্যাঁ আমি যখন আমি প্রতি বছর একটা সার্টেন টাইম আমি মানে আমার মেডিটেশনের জন্য আমি টার্কিতে যাই, হ্যাঁ তো আমি ওইখানে গেলে একটা জিনিস প্রচণ্ড ভালো লাগে, সেটা হচ্ছে আজান। মানে এত সুর মানুষের গলায়, হ্যাঁ বা ধরেন নামাজ পড়ার পরে যে ইয়েটা বলে মানে একটা নামাজের ফাতিহা, না নামাজের পরে নামাজ শেষ করার পর একটা ফাতিহা পড়ে, তো অসাধারণ, হ্যাঁ। ইভেন আমরা আমাদের ধর্ম থেকে সুর নিয়ে নিচ্ছি, যেইখানে আমাদের ধর্মের ধরেন অন্যতম একটা জায়গা হচ্ছে সুর, আজান 5 বার এটা বলা হয়। মানে আমার না মাঝে মাঝে একটু আফসোস লাগে, হোয়াটস হ্যাপেনিং উইথ আস। হ্যাঁ আমরা কেন এত রুড হয়ে যাচ্ছি, আমরা কেন এত বেশি নিষ্ঠুর হয়ে যাচ্ছি, আমরা কেন একটা কুকুরের গলায় পাথর দিয়ে ইট দিয়ে তাকে ফেলে দিচ্ছি, হোয়াটস গোয়িং অন। মানে কেন একটা শিশু চুরি করছে জন্য তাকে মারতে মারতে মেরে ফেলতেছি, বা একটা বাচ্চা কোনো একটা জায়গা থেকে কোনো একটা কিছু করছে তাই মানে পাইপ দিয়ে তার পেছন দিকে বাতাস দিয়ে তাকে মেরে ফেলতেছি, মানে ক্যান ইউ ইম্যাজিন দ্যাট। তো ওই যে একই সাথে বললাম যে আমরা গত 100 বছরের যে কোনো সময়ের তুলনায় ভালো আছি, বাট একই সাথে আমাদের সোসাইটিতে এমন কিছু আগলিনেস, অ্যানোমালি যাকে আমরা সোশিওলজির ভাষায় বলি, সামনে চলে আসছে, যেইটা এই প্রশ্নটা তৈরি করে যে তার মানে আমরা ভালো থাকছি কিন্তু সভ্য হচ্ছে কিনা। আমরা একটু শেষ করবো। আপনি যেহেতু এক্সিস্টেন্সের কথা বলছিলেন, কো এক্সিস্টেন্স সকল ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে এবং জাতীয়তাবাদ কিংবা রাজনৈতিক আদর্শ নির্বিশেষে 24-এর পর আওয়ামী লীগের পতন হয়েছে এবং আওয়ামী লীগের যে সমর্থক গোষ্ঠী বাংলাদেশে আছে, আগে আওয়ামী লীগ যেমন একটা নির্মূলের রাজনীতি করত, জামায়াত বিএনপিকে এক্সক্লুড করার চেষ্টা করত, ঠিক একইভাবে আবার আওয়ামী লীগকে এক্সক্লুড করার এক ধরনের প্রবণতা সমাজে আছে বলে সমালোচকরা বলেন। এই এক্সক্লুড করার রাজনীতি থেকে যদি বাংলাদেশকে উত্তরণ ঘটানো না যায়, তাহলে কি আসলে সেই যে কোএক্সিস্টেন্স সবার, সেই বাংলাদেশ আমরা পাবো? না, আমরা সেই বাংলাদেশ পাবো না, এবং আমরা বাংলাদেশে একটা নতুন পলিটিক্যাল ক্রাইসিস ফ্রেজে ঢুকেছি। 24 বিশেষ করে 2013-14-তে শাহবাগ শাপলার কারণে যে দ্বন্দ্ব, এবং তার পরবর্তীতে 2014, 18 এবং 24-এর নির্বাচন বানচাল হওয়াতে যে রাজনৈতিক সমস্যা তৈরি হয়েছিল, তার একটা সমাধান 24-এ হয়েছে, এবং এখান থেকেই কিন্তু আমাদের স্টার্ট করা উচিত ছিল। কিন্তু সমাধান কি হলো? 24-এর পর তো 24 ভার্সেস 71 হলো। আমি সেটাই বলছি, কিন্তু এই সমাধানটা আলটিমেটলি হয় নাই। আমরা নতুন আর একটা ভায়োলেন্সের সার্কেল শুরু করেছি। তো আগের বার ভায়োলেন্সের সার্কেল শুরু করলো আওয়ামী লীগ, টার্গেট ছিল হচ্ছে জামায়াত এবং বিএনপি। এইবার ভায়োলেন্সের সার্কেল শুরু করলো ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এবং এর সাথে জামায়াত বিএনপি মিলল।
এবং এইটা এখন কন্টিনিউ করছে। তার মানে আমরা আসলে রাজনৈতিক সলিউশনের জায়গাতে যাইনি। সলিউশনটা হতে পারতো কোনটা? সেটা হচ্ছে রিকনসিলিয়েশন এবং জাস্টিস। যারা যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, নাগরিক হত্যার সাথে জড়িত ছিল, প্রমাণ সাপেক্ষে, তথ্য সাপেক্ষে তাদেরকে বিচার করা, এবং যারা এটার সাথে জড়িত ছিল না তাদেরকে সমাজে তার রাজনৈতিক অধিকার সহ ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, তাদের নিজেদের জীবন, ব্যবসা বাণিজ্য এগুলোতে ফেরত আসলো। এইটাই তো হওয়ার কথা যে কোনো সভ্য সমাজে, এটা তো হয় নাই। তো ফলে যেটা হয়েছে যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন, আপনি মানে একটা একটা খুবই ড্রেকোনিয়ান একটা ল দিয়ে, যেটা দেশের সেকেন্ড বিগেস্ট পার্টি, এবং ওই পার্টির আবার সদস্যদের নিজেদের মধ্যে কোনো আত্ম অনুশোচনাও কিন্তু নাই। এটা দুই পক্ষেই, রাষ্ট্র যেমন অন্যায় করেছে নিষিদ্ধ করে, আবার ওই পার্টির দিক থেকেও তাদেরও যে ভুল হয়েছে সেইটা নিয়েও কোনো আলাপের জায়গা নাই। তো এই যে দুইটা চরম অবস্থান, হ্যাঁ, এই অবস্থানটা তো আসলে পলিটিক্যাল সলিউশন না। দেখেন এই যে তুরাগের যে ব্যাপারটা নিয়ে আওয়ামী লীগ দাবি করলো, এবং পরবর্তীতে হচ্ছে যে প্রথম আলোতে যে রিপোর্টটা আসলো, আমরা যদি প্রথম আলোর রিপোর্টটা ধরে নিই, এবং ডিসেন্টও বোধহয় একটা কিছু লিখেছিল যে নৌকায় করে আসছে, নৌকা থেকে আগে থেকে পুলিশ ওত পেতে ছিল, পুলিশ তাড়া দিয়েছে, নৌকায় করে ওরা পালানোর সময় 2 জন মারা গেছে। মানে এইটা কেন হবে? এটা তো হওয়ার কথা ছিল না। যদি বিচার হইতো, রিকনসিলিয়েশন হইতো। বিচার হয়নি, রিকনসিলিয়েশন হয়নি জন্যই আমি ধরেন তাদেরকে আওয়ামী লীগ হিসেবে চিন্তা না করি, আমি ওই যে আবার বললাম আমি চিন্তা করছি নাগরিক হিসেবে। তারা নাগরিক হিসেবে যদি চিন্তা করি, নাগরিক কেন তার ট্যাক্সের টাকায় পে করা পুলিশ দেখে পালাবে? কারণ ভয়ের ওই জায়গাটা তো তৈরি হয়েছে, তাই না? এখন এটা নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেছে, এইটা নিয়ে ধরেন মানে আওয়ামী বিরোধীরাও রাজনীতি করবে, কিন্তু ওই যে 2টা মানুষ মারা গেল, ওর কথা কেউ মনে রাখবে না, বিশ্বাস করেন। হ্যাঁ, মানে ওই খবরেরই রিপোর্টেরই একটা জায়গায় লেখা ছিল যে তার মধ্যে যে 2 জন মারা গেছে তার মধ্যে একটা ছেলে, তার সব ছবি ডিলিট করা হয়েছে, বাসা থেকে সব ছবি সরায় ফেলা হয়েছে। আমি জানি না কেন এটা করেছে। হ্যাঁ, মানে তার এক্সিস্টেন্স নাই। দেখেন, মানে এইগুলো তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে বিচার হয় নাই, বিচার নিয়ে রাজনীতি হয়েছে, বিচার নিয়ে দুর্নীতি হয়েছে। এতে যারা ভুক্তভোগী, যাদের পরিবারের সদস্য শহীদ হয়েছেন, তারাও রাষ্ট্রের কাছ থেকে বিচার পেল না, আবার পলিটিক্যাল সলিউশনটাও হলো না, এবং আলটিমেটলি আমরা আরও একটা রাজনৈতিক কনফ্লিক্টের মধ্যে পড়লাম, যেইটার সমাধান আমি জানি না। এখন অনেকেই ধরেন অনেক বলবে যে আওয়ামী লীগ ফেরত আসবে, আরেক দল বলবে যে আওয়ামী লীগ ফেরত আসবে না। আমার মনে হয় যে এইটা বড় ডিবেট না, আওয়ামী লীগ ফেরত আসবে কি আসবে না। রাজনীতি তার নিয়মেই চলে, আমার বলা না বলার উপর এগুলো নির্ভর করে না। আমি যে জায়গাটাতে কনসার্ন সেটা হচ্ছে যে ভায়োলেন্সটা শেষ হওয়ার কথা ছিল, আমাদের সবার জন্য গণতন্ত্রে যাওয়ার কথা ছিল, শুধুমাত্র 24 পরবর্তী সময়ে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, ওই সময়কার ছাত্র নেতৃত্ব এবং অন্য যারা ক্ষমতায় ছিল তাদের অদূরদর্শিতা, এবং টু সাম এক্সটেন্ট এই গভর্নমেন্টেরও খানিকটা অদূরদর্শিতার কারণে আমরা বিচার এবং রিকনসিলিয়েশনের দিকে এগোতে পারলাম না, এবং এইটার ফল বাংলাদেশ ভোগ করবে। কে ফিরে এলো, কে ফিরে এলো না, তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই 20 কোটি মানুষ ভালো থাকবে কিনা। এই প্রশ্ন যাকেই করি আপনার মতো বলে এটা সমাধান জানি না, আমরা নিশ্চয়ই সেই না জানলেও সেই সমাধানের প্রত্যাশা করবো। আসিফ বিন আলী, আপনার এখানে সরি ফর ইন্টারাপশন, সমাধান না জানাটা নর্মাল, সমাধান না খোঁজাটা সমস্যা। আমরা কি খুঁজছি সমস্যা? ওইটা আমার প্রশ্ন। আই থিঙ্ক আমরা বোধহয় খুঁজছি, যেহেতু আমরা 2জন কথা বলতেছি, এরকম আরও লোকজন যারা শুনবেন তারাও হয়তো বা খুঁজছেন। আসলে কি সমাধান না কেউ ওপর থেকে চাপায় দেন। আপনি যদি মনে করেন যে ওপরে খুব বড় কেউ একজন আছে এসে আপনার সব কিছু সমাধান করে দেবে, ইটস নট লাইক দ্যাট। আমরা নিজেরাই সমস্যাগুলো ফেস করি, প্রতিদিনকার এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে আমরা একটা সমাধান নিয়ে আসি। নিশ্চয়ই সমাধান মিলবে বাংলাদেশের সকল সংকটের। আসিফ বিন আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেকগুলো বিষয়ে চমৎকার আলোচনা হলো। ধন্যবাদ আমাকে আপনার শোতে সুযোগ দেওয়ার জন্য এবং চমৎকার প্রশ্ন করার জন্য। আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকেও ধন্যবাদ। বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান, সব বিষয়ে আলাপ করছিলাম শিক্ষক এবং গবেষক আসিফ বিন আলীর সাথে। আপনাদের সবাইকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের পডকাস্ট কথা চলুক দেখার জন্য।